2000 সাল থেকে 2023 এই 23 বছরের ডেটা নিয়ে দেখলে অন অ্যাভারেজ মার্কেট রিটার্ন ছিল টোটাল রিটার্ন যদি আমরা চিন্তা করি স্টক মার্কেট থেকে। জমির কাজটা কি? জমির কাজ অ্যাপার্ট ফ্রম ব্ল্যাক মানি হোয়াইটেনিং, এটা ছাড়া একটা তো প্রোডাক্টিভ কাজ থাকতে হবে। এখন যে সমস্যাটা আমার ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ কমতে কমতে এমন একটা লেভেলে চলে আসছে, এখান থেকে কমলে খুব রিস্কি জোনে আমি চলে যাচ্ছি। তার মানে আমার রিজার্ভ বিল্ড আপ করাটা মাস্ট। ব্যাড পিরিয়ডটা যত লম্বা সময়ের হবে এবং যত ডিপ হবে, তার সাকসেসিভ গুড পিরিয়ড ততটা বেটার হবে, অ্যান্ড ভাইস ভার্সা। আমরা যখন কেউ স্টক মার্কেট ইনভেস্ট করতে চাই, আমি বলেছি দেখেন আপনার একটু দীর্ঘমেয়াদী চিন্তা করতে হবে। আগে আমরা 3 বছরের কথা বলতাম, 3 বছরের মেন্টালিটি নিয়ে আসতে। এখন আমার মনে হচ্ছে যে 3 বছর হয়তো এনাফ, হয়তো 5 বছরের সাইকেল চিন্তা করতে হবে। বাংলাদেশের স্টক মার্কেটটা ম্যাচুরিটির দিক থেকে বা গভর্নেন্সের দিক থেকে আমরা অনেক পিছিয়ে আছি। এটা একটা ম্যাস মার্কেট প্রোডাক্ট হিসেবে আমরা কিন্তু এখনো বানাতে পারি। অল্প কিছু লোক আমাদের স্টক মার্কেটে ইনভেস্ট করে। আমাদের আজকের ভিডিওটি স্পন্সর করেছে মিত্র ফিনটেক। এসএমই বিজনেস ওনারদের একটা সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে যখন তারা একটা নিউ বিজনেস আইডিয়া, প্রোডাক্ট লঞ্চ কিংবা ওয়ার্ক অর্ডার পায়, তখন একটা ওয়ার্কিং ক্যাপিটালের ক্রাইসিসে পড়ে যায়। এই ফান্ড ক্রাইসিস নিয়ে কাজ করছে মিত্র উইথ রেভিনিউ বেসড ফাইন্যান্সিং। তার মানে হচ্ছে, ধরেন আপনার একটা ওয়ার্ক অর্ডার ফুলফিল করতে হবে, আপনি মিত্র থেকে ফান্ড অ্যাক্সেস করতে পারবেন এবং পরে আপনার রেভিনিউ থেকে ফ্লেক্সিবলি পে ব্যাক করতে পারবেন। এবং আমি জেনে খুব খুশি হলাম যে রেভিনিউ বেস ফাইন্যান্সিং এই মডেলটার মাধ্যমে তারা প্রায় 100টি এসএমইকে 40 কোটি টাকার বেশি ফান্ড অলরেডি ডিসবার্স করে ফেলেছে। সবচেয়ে মজার ফিচার হচ্ছে মাত্র 72 ঘন্টার মধ্যে আপনি ক্রেডিট ডিসিশন পেয়ে যাবেন। তার মানে হচ্ছে আপনার একটা সাডেন ফান্ড ক্রাইসিস হইলে সেটা সলভ করার জন্য আপনি ডিসক্রিপশনে দেওয়া ফর্মটা ফিল আপ করবেন, বেশিক্ষণ লাগবে না, এবং 72 ঘন্টার মধ্যে একটা ডিসিশন পেয়ে যাবেন যে কিভাবে আগাবে। মিত্র ফাউন্ডিং টিমটা খুবই জোস। তাদের সিইও অ্যান্ড কো-ফাউন্ডার কিশোর হাশমি আমাদের কলিগ ছিল পাঠাওয়ে, অ্যান্ড হি লঞ্চ পাঠাও রাইডস ব্যাক ইন দ্য ডে। এরপর কিশোর অনেকগুলো স্টার্টআপের সাথে বিজনেস মডেল নিয়ে অ্যাডভাইস করে এবং সেখানে ও আইডেন্টিফাই করতে পারে যে ক্যাপিটাল এবং এসএমইদের মধ্যে একটা ব্রিজ তৈরি করার একটা বড় জায়গা আছে বাংলাদেশে। সো ডিসক্রিপশনে দেওয়া ফর্মটা ক্লিক করে ওদেরকে আপনার বিজনেস সম্পর্কে জানান। এভাবে আপনি পডকাস্টটাকেও সাপোর্ট করবেন এবং মিত্রের এই মডেলটা আশা করছি আপনাদের জন্য একটা ভালো সলিউশন হবে। এনজয় দি এপিসোড। Hey guys, কি অবস্থা? আমরা অনেকদিন পর একটা ভিডিও করছি, and it's with none other than আসিফ খান। If you haven't yet, part 1টা দেখবেন, যেখানে আমরা ফাইন্যান্স, ইকোনমি, স্টক সবকিছু নিয়ে কথা বলেছি। আজকের এপিসোডটা সিমিলারলি একটু ডিপে যাব আমরা, ফাইন্যান্স এপিসোড এটা। বাট ওয়ান থিং টু নোটিস, কবে এটা রেকর্ড করা হয়েছে আর একটু আগে। সো টাইম স্ট্যাম্পটা অবশ্যই দেখে নেবেন যে কবে রেকর্ড করা হয়েছে। দ্বিতীয়ত, ইফ ইউ ক্যান প্লিজ শেয়ার ইট অন লিঙ্কডইন, ইনস্টাগ্রাম স্টোরিজ এন্ড ট্যাগ মি। আমি গ্যারান্টি করতে পারবো যে রিঅ্যাক্ট করবো আমি, অ্যান্ড দ্যাট উইল বি আ গ্রেট ওয়ে টু অ্যাকচুয়ালি সাপোর্ট আমার এই চ্যানেলটা, অ্যান্ড সো দ্যাট আমি আরো এরকম এপিসোড আপনাদের কাছে নিয়ে আসতে পারি। লাস্ট থিং হচ্ছে, আজকে অনেকগুলো টপিক নিয়ে কথা বলেছি। কেউ পারলে একটু নোট করে কমেন্টসে আমাকে থটস জানাতে পারেন, সেই টেক অ্যাওয়ে গুলো লিঙ্কডইনে শেয়ার করতে পারেন। এগুলো সবকিছু করাতে আমাদের একটা ফাইন্যান্সিয়াল নলেজ নিয়ে অ্যাওয়ারনেস সৃষ্টি হবে। খুবই অ্যাপ্রিশিয়েট করবো এই পুরো জিনিসটা, এন্ড আই হোপ ইউ আর অল ওয়েল। অনেক কিছু হয়েছে এই কয়েকদিন, আমরা সবাই জানি, এন্ড আই হোপ ইউ আর অল বেটার অফ এন্ড ইউ আর ওয়েলকাম। I'll see you in the next one. আসিফ ভাই, রাউন্ড 2, প্রথমবার অনেক জ্বালাইছি, বাট উই গট লটস অফ ইনফরমেশন আউট অফ ইউ। এবারও দ্য গোল ইজ দ্য সেম। ভাই, আমি একটা খুব স্ট্রেট ফরওয়ার্ড এবং একদম ডিপ এন্ডে আপনাকে ফেলে দিতে চাই শুরু থেকে। ইফ আই এম 25-year-old, আমার 25, 26, 27, আন্ডার 30 আমার বয়স, আমি 3-4 বছর লেটসে চাকরি করছি, আমার কিছু সেভিংস হচ্ছে। এখন আমি কি অপশনস আছে আমার সামনে টু ডু ইনভেস্টিং বাংলাদেশে বসে, আমাকে একটু বলেন, অ্যান্ড হোয়াট আর দ্য রিস্ক রিওয়ার্ড প্রোফাইলস ফর ইচ অফ দ্যাম। অপশনের আগে আমি কিছু বেসিক্স নিয়ে শুরু করি। আমার কাছে মনে হয় কি যে একদম অ্যাট দ্য এন্ড অফ 24-25 যে ক্যারিয়ার শুরু করা হচ্ছে, ফার্স্ট কাজটা হচ্ছে একটা এমার্জেন্সি ফান্ড তৈরি করা। সো এমার্জেন্সি ফান্ডটা আগে তৈরি করা হবে, তারপর হচ্ছে লং টার্ম ইনভেস্টমেন্টের কথাটা চিন্তা করো। সো এমার্জেন্সি ফান্ডটা কুড বি লাইক মান্থলি এক্সপেন্ডিচারে সে 6 months এক্সপেন্ডিচার অর সো। এটার কাজ হচ্ছে ইট কাভার্স এনি সর্ট অফ এমার্জেন্সি, লাইক একটা হেলথ এমার্জেন্সি হলো, ইউ লুজ ইউর জব, এনিথিং লাইক দ্যাট। ওই ফান্ডটা উইল বি ইউর রেইনি ডে ফান্ড, দ্যাট ফল ব্যাক অপশন। এখন এটা কি 6 মাসের হবে, 3 মাসের হবে, 12 মাসের হবে, পার্সেন্ট টু পার্সেন্ট ভ্যারি করতে পারে, বাট ইউ সেভ আপ টু দ্যাট লেভেল। আচ্ছা, ওয়ান্স ইউ হ্যাভ ক্র্যাকড দ্যাট, দেন মুভমেন্টটা হবে হচ্ছে কি, আচ্ছা ঠিক আছে, এখন আমি লং টার্ম ইনভেস্টমেন্ট করবো, রিটার্ন জেনারেট করার চেষ্টা করব। এখন হিস্টোরিক্যালি বাংলাদেশে যেটা ছিল যে সঞ্চয়পত্র রিটার্নটা খুবই অ্যাট্রাকটিভ ছিল, 10-11%, 12% সামটাইম প্রি ট্যাক্স। এটার ট্যাক্স এফিসিয়েন্সিও ছিল, মানুষজন জাস্ট বাই ডিফল্ট সঞ্চয়পত্র করতে, এবং আমরাও বলতাম যে হ্যাঁ ঠিক আছে, আপনি ওয়াই ডোন্ট ইউ স্টার্ট উইথ সঞ্চয়পত্র দিয়ে ইনভেস্ট করা শুরু করা যেতে পারে। সঞ্চয়পত্র কিছুটা হওয়ার পরে তখন একটা ডিসিশন আছে যে আমি যদি একটু রিস্ক লেভেলটা বাড়াতে চাই, তখন অন্যান্য কিছু অপশন আসা শুরু করে, লাইক হচ্ছে স্টক মার্কেট। তখন হচ্ছে স্টক মার্কেটে সে কিছু ইনভেস্ট করলো, অথবা সেটা হতে পারে সঞ্চয়পত্রের বাইরের কোনো বন্ড বা এফডি, আরও হতে পারে কেউ যদি হচ্ছে গিয়ে যে ইনফর্মাল অ্যাগ্রি সাইডে কোথাও ইনভেস্ট করতে চায়। এখন কিছু কিছু স্টার্ট আপস আছে যেখানে ইনভেস্ট করা যায়, বাট
প্রিডমিনেন্টলি যেটা দেখা যেত মানুষ আগে সঞ্চয়পত্র করতো তারপর সে অন্যান্য অপশনে যেত। এইটা একটু বিদেশের জন্য ডিফারেন্ট। বিদেশে যেটা হয়, বিদেশে মানুষজন মনে করে যে ট্রেজারি বিল, বন্ড বা ফিক্সড ইনকাম অ্যাসেটস যেগুলো আছে সেগুলোতে আসলে রিটার্ন জেনারেটর না। তারা শুরু থেকে ক্যারিয়ারের কলিগদেরকে দেখে, বন্ধু বান্ধব দেখে তারা ইন্ডেক্স ফান্ড, ইটিএফ এইসব জায়গায় লং টার্ম ইনভেস্টমেন্ট করে। তাদের হরাইজন হচ্ছে 30-40 বছরে। শর্ট টার্ম ভোলাটিলিটি নিয়ে তারা ইন জেনারেল অত চিন্তা করে না, এবং ইয়াং মান বয়সে তারা হচ্ছে বেশিরভাগ ওই ক্যাটাগরিতে ইনভেস্ট করে, লাইক স্টকসে বেশি, বন্ডে কম। এটা হচ্ছে বিদেশের স্টাইল। বাট বাংলাদেশের সাথে ব্যতিক্রম আছে, আমাদের মার্কেট এতটা ডেপথ নাই বাংলাদেশের স্টক মার্কেটে, ট্রাস্টও কম মানুষের। সো এই জন্য বাংলাদেশে আগে ফিক্সড ইনকাম দিয়ে শুরু হয়, তারপরে সঞ্চয়পত্র এক্সস্ট হলে অনেক সময় চিন্তা করে যে আমি স্টকে যাবো কি যাবো না, হ্যাঁ, বা অন্যান্য অপশনে যায়। এখন একটা ব্যতিক্রম হয়েছে যে রিসেন্টলি ট্রেজারি বিল অ্যান্ড বন্ড, এটাও সরকার এটা থ্রুতে টাকা ধার নেয়, এটার প্রফিট রেটগুলো অনেক বেড়ে গেছে, মানে ইন্টারেস্ট রেটগুলো অনেক বেড়ে গেছে। লাইক শর্ট টার্ম বিলসে প্রায় 11.55, 11.6 এরকম রেটে চলে গেছে। লং টার্ম বন্ডস যেগুলো লাইক 10 ইয়ার বন্ড, সেগুলোতে এখন আমরা লাস্ট দেখুন 12.5 এর মতো। হ্যাঁ, মানে 10 বছর ইউ উইল গেট 12.5 পার ইয়ার। হ্যাঁ, উইচ ইজ আ গ্রেট রিটার্ন। সো এখন মানুষ আবার চিন্তা, চাচা তাহলে কি সঞ্চয়পত্রের বদলে এটা কি করবো কিনা, করার মেকানিজমটা আমার মানুষের শিখতে হচ্ছে। দেয়ার ইজ আ লার্নিং কার্ভ টু ইট। হ্যাঁ, দিস ইজ হোয়াটস বেসিক্যালি হ্যাপেনিং। সো জাস্ট টু সামারাইজ অর আনসার দ্য কোয়েশ্চেন, আমার মনে হয় যে আগে একটা রেইনি ডে ফান্ডটা যে একেবারে ফেলায় রাখতে হবে তা না, সেটাও আসলে শর্ট টার্ম ইনভেস্টমেন্ট করতে পারে। ফিক্সড ডিপোজিট 3 মাসে ফিক্সড ডিপোজিট করে রাখুক, সমস্যা নাই। অথবা একটা ফিক্সড ইনকাম মিউচুয়াল ফান্ডে শর্ট টার্মে রাখতে পারে সে। হ্যাঁ, মানে বাট রেইনি ডে ফান্ডটা এমন একটা জায়গায় রাখতে হবে যেখানে রিস্ক কম, রিটার্ন কম হতে পারে, আর যে কোনো সময় টাকাটা চাইলে ফেরত নিতে পারে। আর আফটার দ্যাট কেউ সঞ্চয়পত্র চাইলে সঞ্চয়পত্র করবে, কেউ বন্ড চাইলে বন্ড, কেউ যদি মনে করে যে না আমি একটু লং টার্ম হরাইজন আছে, আমি বাংলাদেশের লং টার্ম প্রসপেক্ট নিয়ে বিশ্বাসী, স্টক, অল দোজ অপশনস আর ভায়াবল। স্টক নিয়ে যেহেতু বললেন, কারেন্টলি স্টক মার্কেটের অবস্থা আমরা এখন মে 2024 রেকর্ড করছি, খুবই খারাপ। এই গত 2 সপ্তাহ ধরে ইটস জাস্ট বিন ব্লাড মানে ইন দ্য স্ট্রিটস। হে গাইস, ফাহাদ হিয়ার। একটা ছোট্ট এডিটার্স নোট দিয়ে রাখছি, বিকজ এই এপিসোডটা যখন রেকর্ড হয়েছে এবং যখন পাবলিশ হচ্ছে সেপ্টেম্বরে, সেই সময়ের মধ্যে দেশে অনেক পরিবর্তন চলে এসেছে এবং সেটা প্রত্যেকটা স্তরেই এসেছে। ইকোনমিতে, ব্যাংকিং সেক্টরে কয়েকটা জিনিস যদি হাইলাইট করি, আমরা এখন স্টক মার্কেট নিয়ে আলাপ করতে যাচ্ছি। সেখানে একটা বড় চেঞ্জ হয়েছে অগাস্ট 5 তারিখের পর থেকে। স্টক মার্কেট প্রথম 3 দিনে 13% বেড়েছে এবং তারপর থেকে বাড়তেই চলেছে। সো এই যে একটা গ্রাফ দেখাচ্ছি আমি এখন স্ক্রিনে, সো আপনারা আইডিয়া পাচ্ছেন যে মে থেকে সেপ্টেম্বর কত বড় একটা শিফট হয়ে গিয়েছে। সিমিলারলি ইউএসডি ডিপ্রিসিয়েশন নিয়ে আমরা পডকাস্টে কথা বলেছি, সেই জায়গাটাও চেঞ্জ হয়েছে। ফুড প্রাইসেস, ফুড ইনফ্লেশন নিয়ে কথা বলেছি, সেটাও চেঞ্জ হয়েছে। সব কিছুর কারেন্ট ইনফরমেশন আমি লিঙ্কস বা স্ক্রিনশট দেওয়ার চেষ্টা করব, কিন্তু জাস্ট ডিসকাশনটা ইজ স্টিল ভেরি ভ্যালিড। আই ফিল এডুকেশনাল পারপাসে আপনারা যদি জাস্ট শুনেন, শেখার চেষ্টা করেন যে আছে কীভাবে চিন্তা করতে হবে ইকোনমি নিয়ে, আই থিঙ্ক ইটস কোয়াইট ভ্যালুয়েবল। কিপ এনজয়িং দি এপিসোড। কেন এরকম হচ্ছে আমাদেরকে একটু আইডিয়া দেন, হোয়াট ইজ হ্যাপেনিং ইন দ্য স্টক মার্কেট? আচ্ছা, একটা কাজ করি আমি, যেটা এই যে মার্কেটটা খারাপ বলতে কি মিন আমরা ওইটা এক্সপ্লেন করি। আই মাইট বি রং, প্লিজ। ওইটা হচ্ছে গিয়ে যে একটা মার্কেটে অনেকগুলো শেয়ার আছে, শেয়ারের দাম উঠে নামে, প্রতিদিন সব বাড়ে না, প্রতিদিন সব পড়েও না। সো এইটাকে একটা ইন্ডিকেটরে যখন আমরা নিয়ে আসি, তখন আমরা ইন্ডেক্সে ক্যাপচার করি, যে একটা ইন্ডেক্স ক্যালকুলেশন হয়। ইন্ডেক্স বাড়া মানে অন অ্যান অ্যাভারেজ বেশি শেয়ার বেড়েছে, ইন্ডেক্স পড়া মানে অনেক অ্যাভারেজ বেশি শেয়ার পড়েছে। এখন আমি যদি বাংলাদেশের লং টার্ম রিটার্ন হিস্ট্রিটা দেখি, এবং আগের শোতে আমরা এটা নিয়ে কথা বলেছিলাম, আমি একটু রিক্যাপ করি। 2000 সাল থেকে 2023, এই 23 বছরের ডেটা নিয়ে দেখলে অন অ্যাভারেজ মার্কেট রিটার্ন ছিল 15%। টোটাল রিটার্ন যদি আমরা চিন্তা করি স্টক মার্কেট থেকে। হ্যাঁ, বাট এর মধ্যে একটা ফাঁকি আছে বা একটা আছে যে প্রতি বছর কি অ্যাভারেজে 15% দিয়েছে মার্কেট? দেয় নাই। আমি যদি এটাকে দুইটা পিরিয়ডে স্প্লিট করি, যে 2000 থেকে 2010, এই সময় রিটার্নটা ছিল পার ইয়ার 34% পার ইয়ার অন অ্যান অ্যাভারেজ। আচ্ছা, আর এর পরের যে পিরিয়ডটা, মানে হচ্ছে কি 11 থেকে আমরা যদি 23-এর কথা চিন্তা করি, এখানে আছে 2-3-4%-এর মতো রিটার্ন, এক্সট্রিমলি পুয়ার। আচ্ছা, এখন আমি যদি আবার ভাঙি জিনিসটাকে, হ্যাঁ, 2010-এ স্টক মার্কেট অনেক হাই লেভেলে ছিল, 11, 12 এবং 13-তে মার্কেট ফল করলো, প্রায় 60% ফল করলো। এই ফলটা হলো বিভিন্ন কারণে, অর্থনীতি খারাপ ছিল, তার উপরে বড় ফ্যাক্টরটা তখন ছিল যে 10-এর প্রাইস টু আর্নিংস রেশিও, যেটা একটা ইন্ডিকেটর যে স্টক মার্কেট কি এক্সপেন্সিভ কিনা, অত্যাধিক হাই ছিল। আমাদের ক্যালকুলেশনে তখন 30-র মতো ছিল, মানে ভালো ভালো কোম্পানির অ্যাভারেজ পি 30 ছিল।
নর্মাল মানে ভালো হইতো যদি 10 থাকতো 10 থাকতো না, অ্যাভারেজ হচ্ছে আমাদের 15-16 মতো, সো অ্যাভারেজে ডাবল ছিল তখন। তো স্বাভাবিকভাবেই যখন কারেকশনটা আসছে 60% ফল হলো। আচ্ছা, দেন 13 থেকে 17 মার্কেট আবার ভালোই ছিল, লাইক দেওয়ার ইয়ার্স যেখানে ভালো ভালো রিটার্ন আসছে। 18, 19 এবং 20 এর ফার্স্ট হাফে আবার মার্কেট ফল করলো, এইবারে আবার টপ থেকে 40% ডাউন। এইবারও কি হয়েছিল, 17 শেষে মার্কেট ভ্যালুয়েশন একটু হাই ছিল, 30 ছিল না, হয়তো 20 ছিল, অ্যাভারেজের উপরে ছিল। আর তার উপরে 18-19 মার্কেট ইকোনমি একটু টাফ টাইমস ছিল এবং 20-এ কোভিড ছিল। এই তিনটা মিলিয়ে এই সময় 40% ড্রপ হলো। দেন 20-এর মিড থেকে 21-এর শেষ পর্যন্ত মার্কেট অলমোস্ট ডাবল হয়েছিল, অলমোস্ট ডাবল, মানে 100% গ্রোথ ইন 1 year 6 months, সামথিং লাইক দ্যাট। ওখান থেকে ওই পিকটা ছিল অক্টোবর 2021। অক্টোবর 2021 থেকে এখন পর্যন্ত যদি আমি দেখি, মার্কেট আবার 27-28% ফল করেছে, এবং এই ফলের বেশিরভাগটাই হয়েছে এই বছর 2024-এ। কারণ আমরা ইউমেনো যে একটা ফ্লোর প্রাইস মেকানিজম ছিল, যেটা এবছর শুরুতে কাট করা হলো এবং ফল হলো। এখন প্রশ্নটা হলো গিয়ে যে হোয়াট কজ দ্য ফল, হ্যাঁ, এই ফলটা কেন হলো, এটা কি লজিকের সাথে যায় কিনা? যেমন আমরা একটা কথা শুনি যে বাংলাদেশ মার্কেট লজিক ফলো করে না, হ্যাঁ, আর একটা ইনভেস্টার ও তার কিভাবে চিন্তা করা উচিত এই ফলটা নিয়ে। এইবারের ফলটার একটা ব্যতিক্রম হচ্ছে যে 17-র পরের ফল আর 2010-এর পরের ফলে সময় স্টক মার্কেট কিন্তু এক্সপেন্সিভ মাল্টিপলে ছিল, বাট এইবারে এই যে 21-এর যে ড্রপটা হলো, ব্লু চিপ বা ভালো শেয়ারগুলো আসলে অত এক্সপেন্সিভ ছিল না। হ্যাঁ, সো একটা ডিফারেন্স কিন্তু তৈরি হয়ে আসছে ওই দুইটা সিনারিওর সাথে। বাট অন দ্য আদার হ্যান্ড অর্থনীতির যে সিচুয়েশনটা, ওইটা কিন্তু 10-11 অথবা 10-11 থেকে খারাপ সিচুয়েশনে পড়েছি আমরা। জাস্ট টু প্যারামিটারগুলো যদি আমরা বলি, আমাদের এখন ইন্টারেস্ট রেট রেকর্ড হাই। 2011-তে ট্রেজারি বিলের যে ইল্ডগুলো ছিল আমরা ওই রেঞ্জে চলে গেছি। আমাদের ইনফ্লেশনও রেকর্ড হাই। আমাদের টাকার মূল্য 86 থেকে টানা 117-তে চলে আসছে গত 2 বছরে, প্রায় 35-36% বা এরকম একটা ভ্যালু ড্রপ হয়েছে। সো ইনফ্লেশন হাই, ইন্টারেস্ট রেট হাই, অর্থনীতি স্লো ডাউন করছে, এগুলো সব চাক্ষু সবাই দেখতে পাচ্ছি। ওইগুলো তো স্টক মার্কেটকে ইম্প্যাক্ট করছে, দুইভাবে ইম্প্যাক্ট করছে। একটা হচ্ছে ব্যবসার প্রফিটেবিলিটিকে ইম্প্যাক্ট করছে, আর দ্বিতীয় হচ্ছে যে ইন্টারেস্ট রেট যখন হাই তখন মার্কেট খারাপ করে। সো এই যে মার্কেটটা এখন পড়ছে, হ্যাঁ, এটার একটা এক্সপ্লেনেশন হচ্ছে গিয়ে যে ইন্টারেস্ট রেট বেড়েছে, মার্কেট পড়বে, তার মানে ইন্টারেস্ট রেট আবার যদি কমে অটোমেটিক্যালি এটা রিভার্সও হওয়া উচিত। আর আরেকটা বিষয় এখানে হয় কি, যে যখন কোন একটা মার্কেট, সে তো পুরোপুরি এফিশিয়েন্ট না, মানে অ্যাজ পার ল 1:1 রেশিও তো হয় না। যখন বাড়ে একটু বেশি বাড়ে, যখন কমে একটু বেশি পড়ে, ওই রিয়াকশনগুলো আছে। অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমরা হিউম্যান বিং, সাইকোলজিক্যাল ক্রিচার্স। সো মার্কেট যখন পড়ছে তখন প্যানিক হচ্ছে, কারো মার্জিন কল হচ্ছে, মানে তার লোনে দেখা গেলে শেয়ার বেচতে হচ্ছে, কারো ব্যবসা খারাপ যাচ্ছে, যখন শেয়ার বেচে সে ব্যবসার টাকা শোধ করছে, এইগুলো ফ্যাক্টর আছে। সো এই কারণেই স্টক মার্কেটটা হচ্ছে এখন কমছে। বাট লাস্ট কনক্লুশনটা আমি এটা বলবো যে নোবডি ক্যান টাইম দ্য মার্কেট পারফেক্টলি। এই মুহূর্তে স্টক মার্কেটে আমাদের যে পি রেশিওটার কথা বলছি, এটা টোটাল মার্কেট না, এটা হচ্ছে বেস্ট কোম্পানিগুলোর আমাদের একটা ক্যালকুলেশন আছে অ্যাবাউট যারা মার্কেট ক্যাপিটালাইজেশনের 50%-কে কাভার করে। এই ক্যালকুলেশনটা এটা এখন 10-এর ঘরে চলে আসছে পি রেশিওটা। তো 10 হচ্ছে গত 2009-এর পর থেকে দিস ইজ দ্য লোয়েস্ট নাম্বার, এবং 10 পিটা আমরা লাস্ট দেখেছিলাম কোভিডের সময়, কোভিডের যে 20-এর কোভিডের সময় আমরা 10 এই পিটা দেখেছি। তো আমাদের ফ্রম আ ভ্যালুয়েশন স্ট্যান্ড এখন খুবই অ্যাট্রাকটিভ একটা লেভেল আসলে আমরা চলে আসছি। এই দামে কিনলে কি গ্যারান্টিড লাভ? না, এটা কেউ গ্যারান্টি দিতে পারবে না। এই জন্য আমরা যখন কেউ স্টক মার্কেট ইনভেস্ট করতে চাই, আমি বলেছি দেখেন আপনার একটু দীর্ঘমেয়াদী চিন্তা করতে হবে। আগে আমরা 3 বছরের কথা বলতাম, যে 3 বছরের মেন্টালিটি নিয়ে আসতে। এখন আমার মনে হচ্ছে যে 3 বছর হয়তো এনাফ না, হয়তো 5 বছরের সাইকেল চিন্তা করতে হবে। বাট টিপিক্যালি গ্লোবাল ডেটা প্রুফ করেছে, এটা বাংলাদেশের ডেটাও প্রুফ করেছে যে মার্কেট ইজ সাইক্লিক্যাল, দেয়ার গুড পিরিয়ডস, দেয়ার ব্যাড পিরিয়ডস। ব্যাড পিরিয়ডটা যত লম্বা সময়ের হবে এবং যত ডিপ হবে, তার সাকসেসিভ গুড পিরিয়ডটা ততটা বেটার হবে, অ্যান্ড ভাইস ভার্সা। থ্যাংক ইউ ভাইয়া। আমি খুব শ্যালো কোয়েশ্চেন করেছি, বাট আপনি সেটাকে নিয়েই একটা ডিপ কনটেক্সটওয়ালা আনসার দিয়েছেন। ইটস ভেরি হেল্পফুল। আই ওয়ান্ট টু কাইন্ড অফ আস্ক ইউ অ্যাবাউট পারচেসেস। সো লেটস সে আই হ্যাভ, আই ডোন্ট নো, লেটস আমার সেভ করেছি 1 কোটি টাকা সোফার, রাইট? এই সেভিংস নিয়ে আমি এখন অনেকগুলো অপশন আছে। আই কুড মেবি বাই আ ফ্ল্যাট, মেবি ডাউন পেমেন্ট দিতে পারি, লোন নিতে পারি বাকিটুকের জন্য। আই কুড বাই আ কার, আই কুড বাই আ ল্যান্ড, রাইট? কোনটা আদৌ ইনভেস্টমেন্ট বা ফিউচারে আমাকে সার্ভ করবে
এবং কোনটা আমার জন্য একটু লায়াবিলিটি বা ফিউচারে অনেক বেশি ডিপ্রিশিয়েট করবে বা ভ্যালু ওভাবে বাড়বে না, ইনফ্লেশন এবং রেস্ট অফ দ্য মার্কেট আমাকে যতটুকু রেট অফ রিটার্ন অফার করতে পারতো অতটুকু বাড়বে না, সেই জিনিসগুলো বিবেচনা করে কোন জিনিসগুলো আপনি মনে করেন ইজ আ ওয়ার্থি পারচেস, কোনগুলো মেবি নট আ ওয়ার্থি পারচেস? বুঝতে পেরেছি। আচ্ছা, আমি আনসারটাকে কোশ্চেনটাকে একটু চেঞ্জ করে দিই Please. আমার মতো করে। হচ্ছে কি, কনজিউমার পারচেজেস যেগুলো, সেটার সাথে আমার মতে ইনভেস্টমেন্টগুলোকে আমাদের সেগ্রিগেট করে ফেলা উচিত। সো কনজিউমার পারচেজ, কার ইজ আ কনজিউমার গুড। হ্যাঁ, ইফ ইউ বট অ্যান এসি, দ্যাটস আ কনজিউমার গুড। ইফ ইউ ওয়েন্ট ফর আ ফরেন ট্রিপ, দ্যাটস আ কনজিউমার। ওই জন্যটা আমার হ্যাপিনেস, স্যাটিসফ্যাকশন, ওইটার পারপাসটা ইজ মোর লাইক হ্যাপিনেস, স্যাটিসফ্যাকশন দেওয়া আমাকে। ওয়ারেজ ইনভেস্টমেন্টের পারপাস কিন্তু ডিফারেন্ট। ইনভেস্টমেন্টের পারপাস হচ্ছে কি আমাকে রিটার্ন দিতে হবে, অথবা বাংলাদেশের ক্ষেত্রে ইনভেস্টমেন্টের আরেকটা পারপাস আছে, আমি ওটা নিয়ে একটু কথা বলবো। কিন্তু আগে আমরা কনজিউমারে আসি। তো কনজিউমারের ব্যাপারটা হচ্ছে এরকম যে গাড়ির ক্ষেত্রে, গাড়ি একটা খুব ডেপ্রিসিয়েটিং অ্যাসেট। গাড়ি কিনে 6 মাস পর বেচতে গেলে এটার দাম কমে যায়, এটাই হচ্ছে ট্রুথ। সো এটা একেবারে নেসেসারি না হলে কারোর জন্য, হ্যাঁ, বিনিয়োগ হিসাবে গাড়িটা কিন্তু ইউজফুল না, বাট এটা আমাকে একটা কনভিনিয়েন্স দেয়। সো কারো কারো ক্ষেত্রে গাড়িটা অনেক ভ্যালুয়েবল। কয়েকটা এক্সাম্পল দিই। সে তুমি চাকরি করছো একটা ভালো জায়গায় বা ব্যবসা করছো, হ্যাঁ, ইফ ইউ হ্যাভ আ কার উইথ আ ড্রাইভার, মাসে হয়তো অ্যাপার্ট ফ্রম দ্য কার ডেপ্রিসিয়েশন, মেইনটেনেন্স কস্ট, ফুয়েল কস্ট, ড্রাইভার্স খরচ হয়তো 50,000 টাকা, একটা একজাক্ট বল পার্ক নাম্বার বললাম। এছাড়া তো কারের ডেপ্রিসিয়েশন তো আছেই। কিন্তু মেবি ইটস ওয়ার্থ ইট ফর ইউ, বিকজ ঢাকা শহরের ওই যে সময়টা ব্যয় করা হচ্ছে ইন কমিউট, you can call up and do meetings and Zoom calls and what not, হ্যাঁ। So for you it may be viable, right? So এই ক্ষেত্রে এই জিনিসটা যে কার জন্য ভায়াবল, কার জন্য ভায়াবল না, সেটা হয়তো একটু ডিফার করতে পারে। বাট ইন জেনারেল এটা ইনভেস্টমেন্ট হিসেবে যথেষ্ট খারাপ। এটাতে আসলে কনভিনিয়েন্সটাই হচ্ছে বড় ফ্যাক্টর। বাট যেটা আমি দেখলাম যে কিছু গাড়ির ডেপ্রিসিয়েশনটা স্লো হয়, যেরকম বাংলাদেশের টয়োটা হ্যাজ আ মেজর মার্কেট। সো এমনও কেস হয়েছে যে টয়োটা কিনে 5 বছর ইউজ করে আবার হায়ার দামে বিক্রি করেছে, এরকম কেস আছে, রাইট? হ্যাঁ, এবং কিছু কিছু গাড়িতে রিসেল ভ্যালুটা কমে যায়। সো ইফ ইউ গো ফর আ লাক্সারি কার, রিসেল ভ্যালু ইনস্ট্যান্টলি কমে যাবে, নন টয়োটা মডেলগুলো। সো এইটা হচ্ছে বিবেচনা। ইনভেস্টমেন্ট অ্যাসেটস ইজ এ ডিফারেন্ট বল গেম। ইনভেস্টমেন্ট অ্যাসেটের মধ্যে যদি আমি প্রপার্টি মার্কেটের কথা, ল্যান্ড, অ্যাপার্টমেন্ট, স্টকস, বন্ডস, স্টার্টআপস, এইগুলোকে ক্যাটাগরাইজেশন করি, তখন জিনিসটা যেটা হচ্ছে যে গত 20 বছরে যদি ডেটা দেখি, ল্যান্ড হ্যাজ গিভেন আ প্রিটি ডিসেন্ট রিটার্ন। গত 20 বছর, আমার এক্সাক্ট নাম্বারটা মনে নেই, রিটার্নটা বেশ ভালোই ছিল। বাট ডিফারেন্ট পিরিয়ডসে ডিফারেন্ট জায়গার ল্যান্ড বেটার রিটার্ন দিয়েছে। You cannot just blindly go and buy a piece of land and say you will make money. Just as an example, if you purchase land in Gulshan in 2010, good chance অ্যাবসোলুট অ্যামাউন্ট এখন দাম কম হতে পারে। আর টাইম ভ্যালু অফ মানি চিন্তা করা বাদ দিয়ে দিলাম, আল্লাহ। আমাকে একজন সেদিন বললো উনি ঢাকার বাইরে এক জায়গায় জমি কিনেছিল, 10 বছর পর একই দামে বিক্রি করেছে। টাইম ভ্যালু অফ মানি অনুযায়ী ইনফ্লেশন অ্যাডজাস্টেড চিন্তা করলে তার ভ্যালু, টাকার মূল্য প্রায় 40-50% ড্রপড। সো কোন সময় আমি কখন কোথায় ইনভেস্ট করছি সেটা খুব ইম্পর্টেন্ট ল্যান্ডের ক্ষেত্রে, হ্যাঁ। এবং ল্যান্ড এবং ওই ফাইন্যান্সিয়াল ওই থিওরিটা কিন্তু কাজ করবে যে একটা অ্যাসেট ক্লাস যদি অনেক ভালো রিটার্ন দীর্ঘমেয়াদী দেয়, একটা ভালো চান্স আছে সে ওভারভ্যালুড এবং পরের পিরিয়ডে সে খারাপ দিতে পারে। আমি বলছি না যে খারাপ দিবে, বাট দিতে পারে, চান্স তত বাড়ে। ফ্ল্যাট আবার ডিফারেন্ট গেম। ফ্ল্যাটের ক্ষেত্রে মোটামুটি এস্টাবলিশ যে অ্যাজ আ অ্যাসেট এটা খুব ভালো না। একটা পিরিয়ডে আমি দেখেছিলাম যে ধানমন্ডি, গুলশান এই এরিয়াগুলোতে যারা 2000 থেকে 2010 সালে 2001-2-3-এ ইনভেস্ট করেছে এবং 10-এর দিকে যে সে এক্সিট নিত, তাহলে মারাত্মক একটা রিটার্ন আসতো। রিটার্নটা আসলে ফ্ল্যাটের থেকে আসে না, কারণ ওই এরিয়ার জমির দাম এত বেড়েছিল ওইখান থেকে। কারণ একটা ফ্ল্যাট ওনার তো ওই জমিটার একটা প্রপোর্শনেট শেয়ার হোল্ডার, ওইখান থেকে তার একটা গেইন হয়ে গেছে। বাট ইন জেনারেল ফ্ল্যাটেও গাড়ির মতো ওই সমস্যাটা আছে, আমি কিনে বেচতে গেলেই যদি দাম কমে যায়, ডেপ্রিসিয়েটিং অ্যাসেটস এইটা, ফ্ল্যাটটাও। সো এই তাহলে কোয়েশ্চন হচ্ছে ফ্ল্যাট কিনে কে? যারা ফ্ল্যাট কিনছে কেউ হচ্ছে গিয়ে ওই কনজিউমার গুড হিসেবে কিনছে, আমি কনভিনিয়েন্স, নিজের নামে একটা বাসা চাই, এটা আমার সামাজিক একটা পরিচয়, আমার জন্য একটা আইডেন্টিটি, বিয়ে টিয়ে করার সময় নাকি ফ্ল্যাট থাকলে ভ্যালু বাড়ে। বাট আরেকটা হচ্ছে গিয়ে এখানে অনেক কালো টাকা পার্কিং হয়, মানে সো এই ক্যাটাগরি অফ লোক সে আসলে ঠিক স্যাটিসফ্যাকশনের জন্য কিনছে না, কারণ সে ওখানে থাকবে না, সে জাস্ট কিনে কিনে রাখছে, ভাড়া দিচ্ছে, সে রিটার্নের জন্য করছে না, সে তার ব্ল্যাক মানি হোয়াইটেনিং করছে। এটাও কিন্তু এক ধরনের ইউজ কেস। আর স্টক বন্ড নিয়ে তো আমরা কথা বলেছি যে ওগুলার প্যারামিটার হচ্ছে যে ওর কাজ হচ্ছে রিটার্ন জেনারেট করা। সো এই গট ইট। না ভাই, গ্রেট। Again, once again, thank you for reframing the question. It's very helpful.
ভাই আমরা ইনফ্লেশন নিয়ে একটু কথা বলবো। প্রথমে ইকোনমি অ্যাজ আ হোল নিয়ে কথা বলবো। প্রথমে ইনফ্লেশন। লিঙ্কডইনে আপনি একটা পোস্ট করেছিলেন অ্যাবাউট ফুড ইনফ্লেশন। আমাদেরকে একটু যদি ক্যাচ আপ করে দিতেন ফুড ইনফ্লেশনের অবস্থা কি এবং ওভারঅল ইনফ্লেশনের সাথে ফুডের ইনফ্লেশনটা আপনি আলাদাভাবে কিভাবে দেখছেন? আচ্ছা, বাংলাদেশে ওই যে বললাম যে ইন্ডেক্সের ব্যাপারটা, যে কোনো সময় কিছু জিনিসের দাম বাড়ছে, যে কোনো জিনিসের দাম কমছে। এখন আমরা যখন বলি যে ওভারঅল ইনফ্লেশনের কি অবস্থা, এটা আমরা কিভাবে বলবো? আর তুমি বলবো যে ডিমের দাম কমেছে, আমি বলবো মুরগির দাম বেড়েছে, তাহলে কে রাইট? এটার আনসারটা হচ্ছে একটা ইন্ডেক্স তৈরি করা। সো কনজিউমার প্রাইস ইন্ডেক্স দিয়ে কনজিউমার ইনফ্লেশনটা আমরা ক্যালকুলেট করি। এইটার মধ্যে একটা বাস্কেট অফ প্রোডাক্টের প্রাইস কন্টিনিউয়াস বেসিসে মনিটর করা হয়। সো সিপিআই এর এককাল আমি যখন ক্যারিয়ার শুরু করি তখন 2009-10 দিকে, তখন সিপিআই বাস্কেটে ফুড ওয়াজ 60%। আচ্ছা, নন ফুড মানে আদার্স কম্পোনেন্টস গুলা লাইক রেন্ট, ট্রান্সপোর্ট এটসেট্রা সেগুলো ছিল 40%। ওভার টাইম অ্যাজ মানুষের যখন ইনকাম বাড়তে থাকে তখন ফুডের পার্সেন্টেজটা কমে আর নন ফুডেরটা বাড়ে। তা আমি লিঙ্কডইনের পোস্টটা ফুড দিয়ে কেন করেছিলাম, এটার রিজনটা হচ্ছে যে ফুডটা ট্র্যাক করাটা সহজ। এই প্রোডাক্টগুলো খুব ইজিলি পাওয়া যায়। হ্যাঁ, আমি চাল খাচ্ছি, তুমিও চাল খাচ্ছ, আমি ডিম খাচ্ছি, তুমিও ডিম খাচ্ছ। সো ফুড ইনফ্লেশনটা ট্র্যাক করা যায় এবং আমরা বিবিএস এর ডেটাটার সাথে নিজেদের একটা সর্ট অফ খিচুড়ি ইন্ডেক্স করে আমরা দেখছিলাম যে ডাজ ইট ম্যাচ, অ্যান্ড যেটা দেখলাম মোর অর লেস কিন্তু ট্রেন্ডটা ম্যাচ করে। এবং ফুড ইনফ্লেশনটা একটা বড় ইনফ্লেশন হয়েছে এই কত 1-1.5 বছর 2 বছর। কিরকম ভাই? আই থিঙ্ক যে ফুডটা আমার এক্স্যাক্টলি মনে নেই, মানে 12% হিট করেছিল। আচ্ছা, নন ফুডটা একটু কম ছিল, ফুড 12% হিট করেছে। বাট ওইখানে আমরা যেটা দেখলাম যে ওই কারেন্সি যখন ডেপ্রিশিয়েট করা শুরু করলো, ওটার সাথে সাথে ফুড ইনফ্লেশন খুব ফাস্ট বেড়েছে। বাট গত কিছু মাস কিন্তু এটা আর ওভাবে বাড়ছে না, একটা জায়গায় উঠানামা করছে। এবং আমার ধারণা যে মানে আমার এক্সপেকটেশন হচ্ছে যে ফুড ইনফ্লেশনটা আসলে এখান থেকে গ্র্যাজুয়ালি কমবে। কমার এক্সপ্লেনেশনটা এই কারণেই বলছি, ইনফ্লেশন ইজ পার্সেন্টেজ হাইক ইন প্রাইস। আজকে আমি যদি ব্রয়লার মুরগি 230 টাকা দিয়ে কিনি আর নেক্সট 12 মাস 230ই থেকে যায়, তাহলে ওই ব্রয়লার মুরগির ইনফ্লেশন কিন্তু 0%। 10% ইনফ্লেশন হতে হলে ওর প্রাইস আসলে 230 থেকে আরো 10% বেড়ে 250 কাছাকাছি যেতে হবে। সো আমার কাছে মনে হয় যে ইটস আনলাইকলি যে ফুড ইনফ্লেশন এইভাবে এই এখনকার যে 10-12% করে আছে এই লেভেলে থাকবে। বাট ইজ দ্যাট জাস্ট বিকজ মানে 250 সাউন্ড সো আনরিয়ালিস্টিক নাকি হোয়াট ইজ দ্য কেন? ওটার জন্য আমাদের বুঝতে হবে কি যে আসলে ইনফ্লেশনটা হচ্ছে কেন হচ্ছে। ইনফ্লেশন আমরা যখন ইকোনমিক্স পড়েছিলাম স্কুল লাইফে তখন কথা ছিল ইনফ্লেশন দুই রকম, একটা হচ্ছে ডিমান্ড পুল, একটা হচ্ছে কস্ট পুশ। ডিমান্ড পুল হয় যখন মানুষের হাতে অনেক বেশি টাকা, সে ধুমধারাক্কা খরচ করছে এবং চাহিদা করে এমন ডিমান্ড করছে ওই পরিমাণ ইকোনমির অবস্থা নাই সাপ্লাই করার, এটা হচ্ছে ডিমান্ড পুল। আর কস্ট পুশ হচ্ছে যে না, কস্ট কোনো কারণে বেড়ে গেছে, ওইটা মানুষকে পাস থ্রু করছি। আমি যদি নর্থ আমেরিকান ইনফ্লেশন চিন্তা করি, ইউএস বা কানাডার ক্ষেত্রে, হ্যাঁ, ওর কিন্তু ডিমান্ড পুল ইনফ্লেশন একটা বড় পোর্শন, কারণ ওরা ধুমধামায় টাকা ছাপিয়েছে, ফিজিক্যালি মানুষকে হেলিকপ্টার ক্যাশ দিয়েছে, মানুষ কেনাকাটা করেছে, ইন্টারেস্ট রেট 0 ছিল। সো মেজরিটি একটা ডিমান্ড পুল ইনফ্লেশন হয়েছে। বাংলাদেশের ক্ষেত্রে কিন্তু আসলে আমরা ওইভাবে টাকা ছাপাই নাই বা ওইভাবে মানি সাপ্লাই গ্রোথ করাই নাই। অ্যাজ অফ নাও আমার M0, যেটাকে আমরা ন্যারো মানি বলি, একটু টেকনিক্যাল, মানে সেন্ট্রাল ব্যাংক যে টাকাটা মার্কেটে ছাড়ে গত 15 মাস ধরে এক লেভেলেই মোটামুটি আছে এবং তার টার্গেটও হচ্ছে কোনো গ্রোথ নিবে না। জুন এন্ডে ওর 1% ডিগ্রোথ টার্গেট সেন্ট্রাল ব্যাংকের, এবং উই আর অন ট্র্যাক টু দ্যাট। তার মানে আমি তো আসলে উড়াধুরা টাকা খরচ করছি না, এবং ফিসকালেও আমি অতিরিক্ত টাকা খরচ করার স্কোপ নাই, কারণ গভর্নমেন্টের ওই টাকাটা ধার নিয়ে তো চলতে হয়, ওই ধার নেওয়ার জায়গায় নাই। সো ফিসকালি আমরা দেখছি যে অস্টেরিটিতে যাচ্ছে সরকার, IMF এর কথা শুনে আমরা হচ্ছে ট্যাক্সেস বাড়াচ্ছি, আমরা সাবসিডি কমাচ্ছি, ক্যাশ ইনসেন্টিভ কমাচ্ছি। সরকার তার কিন্তু খরচকে আরো কমিয়ে নিয়ে আসছে, মেগা প্রজেক্ট আগের তুলনায় কমিয়ে নিয়ে আসছে কারণ বাধ্য। তাহলে ডিমান্ড পুল কম্পোনেন্ট আমার ছিল না, আমার ছিল মোরলি কস্ট পুশ। আর কস্ট পুশের কম্পোনেন্টগুলো কি? কম্পোনেন্টগুলো এক হচ্ছে আমাদের অনেক কিছু আমরা ইম্পোর্ট করি। সো কারেন্সি যখন ডেপ্রিশিয়েট করে, ফর এভরি 1% ডেপ্রিসিয়েশন ইনফ্লেশন প্রায় 0.25% করে বাড়ে। সো আমার যেহেতু প্রায় একটা 25-35% ডেপ্রিসিয়েশন হয়েছে, ওইটার একটা ইম্প্যাক্ট আমার আছে আমার ইনফ্লেশনে। এটা আমি অ্যাকচুয়াল অ্যামাউন্টটাও বলবো। সেকেন্ডটা হচ্ছে যে ইনফ্লেশন আরেকটা হয়, সে দেশের লাগবে 100টা ইউনিট অফ সামথিং, বাট দেশের ডলার শর্টকটের কারণে আছে 90টা। তার মানে 10 জন পাবে না, 10 জন কিন্তু ওই প্রোডাক্টটা পাচ্ছে না। সে গরমকালে ফ্যান দরকার, কেউ পাচ্ছে না। ওই সময় যে সেলার, সে যেটা করতে পারে, সে বুঝতেছে যে মার্কেট শর্ট আছে, সে প্রাইস হাইক নিবে, হাইয়েস্ট বিডারকে সে প্রোডাক্টটা দিবে।
এবং এটা গত 1.5-2 বছর হয়েছে আমার অনেক প্রোডাক্টের চিনির মার্কেটে, আমার ফ্যানের মার্কেট, বিভিন্ন মার্কেটে শর্টফল ছিল। একটা আর্টিফিশিয়াল প্রাইস হাইক হচ্ছে, ইন্টারন্যাশনাল প্রাইসের সাথে আমার ডেভিয়েশন হয়ে গেছে। আমি ইন্ডিয়ার চিনির দাম আর আমার চিনির দাম একটা, কারণ আমার মার্কেটে শর্ট আছে। ইন্ডিয়া যখন বলে যে অনিয়ন সাপ্লাই দিব না, আমার মার্কেট শর্ট হয়, তখন যে সেলার আছে সে তখন একটা চান্স পায় দাম হাইক করার। আর থার্ডটা হচ্ছে যে ইনফ্লেশনের একটা সাইকোলজিক্যাল অ্যাসপেক্ট আছে। যখন সবাই মনে করি ইনফ্লেশন হাই, আমরা সবাই তখন এক্সপেকটেশনটাই আবার রিয়েলিটি হয়ে যায়। আমি আমার প্রোডাক্ট প্রাইসে এটা পুশ থ্রু করি এবং বাকিরাও অ্যাকসেপ্ট করে। সো এই তিনটা কারণ আছে যে ইনফ্লেশনটা ছিল। এখন আমার থিঙ্কিং হচ্ছে যে ডেপ্রিসিয়েশনটা যেই পরিমাণ হয়েছে, আমার মতে এই পরিমাণ আর সামনে হবে না। এটা আমার একটা এক্সপেকটেশন, হয়তো রাইট হবে হয়তো রং হবে। এবং এটা যদি ট্রু হয় তাহলে ইনফ্লেশনটা আস্তে আস্তে করে কমবে, বাট প্রসেসটা খুব স্লো হবে। বিকজ যে বললাম সাইকোলজিক্যাল ইম্প্যাক্টটা রয়ে গেছে, ইনভেন্টরি যেটা প্রোডাক্ট ইনভেন্টরি লো ডলার সংকটের কারণে সেটাও রয়ে গেছে। বাট জেনারেলি দ্য ট্রেন্ড শুড বি লোয়ার। কিছু জিনিস থাকবে যেটা হচ্ছে অপোজিট ট্রেন্ডে কাজ করবে। সরকার বললাম সাবসিডিজ কমাতে চায়, ইলেকট্রিসিটি প্রাইস বাড়ানোর বড় প্ল্যান আছে, সেটা একটা ফ্যাক্টর। কিন্তু যেহেতু আমি মনে করছি না যে এতটা ডেপ্রিসিয়েশন এইবার এখন হবে, এখন থেকে গোয়িং ফরওয়ার্ড, আমার মনে হয় যে নেটে ইনফ্লেশন শুড বি লোয়ার। গট ইট। ভেরি গুড এক্সপ্লেনেশন, ভালো একটা ব্যাকগ্রাউন্ড দিয়েছেন। আই ওয়ান্ট টু আস্ক ইউ অ্যাবাউট দ্য টু আদার থিংস যেটা কাইন্ড অফ টক অফ দ্য টাউন। সেটা হচ্ছে এক, কারেন্সি ডেপ্রিসিয়েশন, এটা নিয়ে অনেক কথা হচ্ছে। আরেকটা জিনিস হচ্ছে ইলেকট্রিসিটি, ফুয়েল, সব কিছুর প্রাইস যে হাইক হচ্ছে, এগুলো অনেকটুকু IMF এর রিকোয়ারমেন্ট বা IMF পুশ করছে দেখে। কিন্তু যদি একটু এক্সপ্লেন করতেন কারেন্সি ডিপ্রিসিয়েশনটাকে আপনি কিভাবে দেখছেন। অনেকে বলতেছে যে দিস ইজ অ্যাকচুয়ালি এ গুড থিং, বিকজ আমরা অনেক দিন ধরে উইভ বিন ইন আ ফিল্ড অফ ড্রিমস বা ইন আ আর্টিফিশিয়ালি ফ্লোটিং মানে একটা জায়গায় ছিলাম, সেখান থেকে আমরা ফিরে এসেছি এবং এটা একটা পজিটিভ জিনিস হয়তোবা। কিন্তু আরেকদিকে দ্য ফ্যাক্ট দ্যাট দ্য ডলার ইজ সো মাচ স্ট্রঙ্গার আগেন্স্ট দ্য টাকা টুডে ইজ আ কজ অফ কনসার্ন, মানে অনেকেই এটা নিয়ে কনসার্ন। আপনি কিভাবে দেখেন এবং হোয়াটস দ্য রিয়ালিটি, কেন এটা হয়েছে এবং ওয়েদার ইটস গুড অ্যান্ড ব্যাড, কিভাবে চিন্তা করেন? আগে আনসারটা দিয়ে দিই, হচ্ছে কি কারেন্সি ডেপ্রিসিয়েশনটা আমার ইনএভিটেবল ছিল। আচ্ছা, আমি আজকে না করলে কালকে করতে হতো, আর আমি যত দেরিতে করব তত অর্থনীতি অ্যাডজাস্টমেন্টটা যত লেটে করব তত আমার পেইনটা বেশি। সো দ্য সুনার উই ডু ইট অর ডিড ইট, ইটস বেটার। এটা প্রুভেন, এটা ইস্টাবলিশ গ্লোবালি এবং বাংলাদেশেও। কারণ যদি কারেন্সি ডেপ্রিসিয়েশনটা না করে আমরা পার পেয়ে যেতাম, তাহলে আমরা এত ডেপ্রিসিয়েশন করতাম না। কেন করতাম? দরকার তো ছিল না। এখন ইস্যুটা বলি, ইস্যুটা হচ্ছে একটা দেশের সেন্ট্রাল ব্যাংক বা একটা দেশের যারা নীতি নির্ধারক, তাদের সবসময় দুইটা অপোজিট জিনিসকে ব্যালেন্স করে চলতে হবে। আইদার আমি গ্রোথে ফোকাস করবো, ইকোনমিক গ্রোথে, তখন আমি ইন্টারেস্ট রেট লো রাখবো, কারেন্সি ডেপ্রিসিয়েট করতে দিব না, আমার ইকোনমিক অ্যাক্টিভিটি বাড়বে, ইম্পোর্ট বাড়বে, ব্যবসা বাণিজ্য করবো, কনজাম্পশন করবো। অথবা আমি ইনফ্লেশন দমানোকে চেষ্টা করবো। যখন গ্রোথ খুব কমে যায় তখন সরকার বা নীতি নির্ধারকরা চিন্তা করে এখন আমার গ্রোথে ফোকাস করা উচিত। আবার যখন ইনফ্লেশন খুব বেড়ে যায় তখন মনে করি ইনফ্লেশন কমানো উচিত। এখনই যে সমস্যাটা, আমার ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ কমতে 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 এমন একটা লেভেলে চলে আসছে, এখান থেকে কমলে খুব রিস্কি জোনে আমি চলে যাচ্ছি। তার মানে আমার রিজার্ভ বিল্ড আপ করাটা মাস্ট। রিজার্ভ বিল্ড আপ না করলে কারেন্সি আরও ডেপ্রিসিয়েট করবে, কারেন্সি ডেপ্রিসিয়েট করলে ইনফ্লেশন হবে, ইনফ্লেশন করলে সাধারণ মানুষ কষ্ট পাবে। এখন ফোকাসটা পুরোপুরি চলে গেছে রিজার্ভকে কন্ট্রোল করা এবং ইনফ্লেশনটাকে কন্ট্রোল করা। এখন আমি রিজার্ভকে কন্ট্রোল করার রাস্তাটা কি? রাস্তা আসলে একটাই, ওটা হচ্ছে অ্যাগ্রিগেট ডিমান্ড ইকোনমিতে কমানো, মানুষের চাহিদা কমানো। চাহিদা কমানো যায় কিভাবে? কারেন্সি ডেপ্রিসিয়েট করলে আমি বিদেশি প্রোডাক্টের দাম বেড়ে যাচ্ছে, এই হচ্ছে। আই ক্যান টেল ইউ, তুমি যদি একটা সার্ভে করো তোমার ফ্রেন্ডদের মধ্যে যারা বিদেশে ঘুরতে ঘুরতে যেত বা বিদেশি প্রোডাক্ট, ইম্পোর্টেড প্রোডাক্ট ইউজ করতো, কিছুটা হলেও মানুষ কমাচ্ছে। কিছুটা হলেও সে দেখছে তার কস্ট এত বেশি, আগে হয়তো ইউকে যেত, এখন হয়তো ভাববে ইন্ডিয়া যাই অথবা নেপাল যাই। এটা হবে, এই ইলাস্টিসিটিটা কাজ করে এবং এটা নিয়ে আমি সারাক্ষণ লেখালেখি করে যে একটা জিনিসের দাম বাড়লে তার ডিমান্ড কিছুটা হলেও কমবে। একেবারে আলট্রা রিচের জন্য না কমলো, বাট ম্যাস মার্কেটের জন্য এটা কমতেই হবে। দ্যাট ইজ দ্য লজিক। সো কারেন্সি ডেপ্রিসিয়েশন কি করছে? ডিমান্ডটাকে কমাচ্ছে। আরেকটা ফ্যাক্টর ডিমান্ডটাকে কমাচ্ছে, হচ্ছে ইন্টারেস্ট রেট। আমি ইন্টারেস্ট রেট যত বাড়াবো, আমি মানুষকে বলছি যে ফাহাদ তুমি এখন খরচ না করে টাকা রাখলে ব্যাংকের লাভ বেশি হচ্ছে। অথবা তুমি যদি লোন নিতে চাচ্ছিলে ব্যবসা, যেই প্রজেক্টটা 10% ইন্টারেস্ট রেটে ভায়াবেল, হয়তো সেটা 14% ভায়াবেল না, তাহলে তুমি লোনটা নিচ্ছ না। এখন আমার 14-15%-এর দিকে লেন্ডিং রেট চলে আসছে। এই দুটো যখন সাথে সাথে করছে, আমি অ্যাগ্রিগেট ডিমান্ডে কমাচ্ছি, তাহলে ইম্পোর্ট ফল করবে। ইম্পোর্ট ফল করে আমার বিওপি আগের থেকে বেটার হবে, ব্যালেন্স অফ পেমেন্টসটা বেটার হবে। এবং এটার না কিছু ইন্ডিকেশন আমরা দেখছি যে ইটস স্টার্টিং টু ওয়ার্ক। যে এইবারে যেরকম 110 থেকে অফিসিয়ালের 117-তে নিল,
এটার সাথে ইনফর্মাল মার্কেট রেটটা, কার্ভ মার্কেট যে ডলার রেটটা, সেটাও ফার্স্ট দিন ঠাস করে বাড়লো। ওরা ভাবলো যে এটাও বেড়ে যাবে, 125-এর মানি এক্সচেঞ্জটা চিন্তা করলো যে আমরা বেচবো, কোনো বায়ার পায় নাই, ওই রেট এখন 119-50। সো অ্যাগ্রিগেট ডিমান্ডটা না কমে আসলে এই জিনিসটা হতো না। রাইট, ওরা ভাবছে মানুষজন সেম ভাবেই ডিমান্ড করতে থাকবে, 130-এও আমরা পার পেয়ে যাবো, ওটা হয় নাই। রাইট, বিকজ ডিফারেন্সটা কি ছিল? ডিফারেন্সটা ছিল যে এর মধ্যে আমি ডিমান্ডটাকে অ্যাডিকুয়েটলি কমিয়ে নিয়ে আসছি, এবং ডিমান্ডটা যে কমে আসছে এটা বোঝার শুধু কারেন্সি দেখতে হচ্ছে না আমার। আমরা যে কোম্পানিগুলোকে ফলো করি, বড় বড় মাল্টিন্যাশনাল কোম্পানি, এফএমসিজি কোম্পানি, ওদের রেভিনিউ নাম্বার দেখে তো বুঝছি ভলিউমেট্রিক ডিক্লাইন, মাল্টিপল কোম্পানির ভলিউমেট্রিক ডিক্লাইন। বিকম বিএটির ক্ষেত্রে Q1 এর দেখলাম হচ্ছে ওদের প্রায় 2 বিলিয়ন স্টিক্স, 18 থেকে আই থিঙ্ক 16 বিলিয়ন স্টিক্স সেল কমে আসছে গত বছর। এফএমসিজি কোম্পানিগুলো যদি আমরা দেখি, সবার রেভিনিউ গ্রোথ ডিক্লাইনিং, কিছু কিছু ক্ষেত্রে নেগেটিভ। এবং বিএটির ক্ষেত্রে আমি দেখলাম যে Q1 এই বছরের ইয়ার ওভার ইয়ার স্টিক সোল্ড ডাবল ডিজিট ডাউন। আচ্ছা, ইটস আ বিগ ড্রপ, হয়তো 10%-এর মতো হয়তো ডাউন হয়ে গেছে। হয়তো গ্রস নেট রেভিনিউ প্রায় ডাবল 10-12% ডাউন হয়ে গেছে। এবং সেটা ও একলা না, আমরা যদি অন্যান্য এফএমসিজি কোম্পানি ট্র্যাক করি সেখানেও এই ডিক্লাইনটা আছে। আমার ধারণা যদি আমরা কনস্ট্রাকশন ম্যাটেরিয়াল চিন্তা করি সেখানেও ডিমান্ড ড্রপ করছে। জাস্ট আন্ডারস্ট্যান্ড দ্যাট আজকে যদি সিমেন্ট সেলস কমে, হ্যাঁ, তাহলে সিমেন্টের র ম্যাটেরিয়ালের রিকোয়ারমেন্ট কমবে। এই র ম্যাটেরিয়াল আসে কোত্থেকে? ফুললি ইম্পোর্টেড। সো বাই স্লোয়িং ডাউন দ্য ইকোনমি আমার আবার ইম্পোর্টের চাহিদাটাকে কমিয়ে নিয়ে আসছি। এখন আমি যখন এই ন্যারেটিভটা বলি, একটা কমন পুশব্যাক আমার কাছে আসে যে হয়তো ইকোনমির অবস্থা খারাপ হলো, ইকোনমি স্লো ডাউন করছে, আনএমপ্লয়মেন্ট বাড়বে, হয়তো ফিউচারে জবস কাট ক্রিয়েশন কমে যাবে। রিয়েলিটি হচ্ছে এই ট্রেড অফটা নিতেই হবে আমার। মানে উই ক্যানট হ্যাভ ইট দ্য কেক অ্যান্ড হ্যাভ ইট টু, এটা দুইটা একসাথে সম্ভব না। ইউ হ্যাভ টু ব্যালেন্স বিটুইন দিস টু অবজেক্টিভ, যে আমি এখন গ্রোথ চাই নাকি ইনফ্লেশন কমাইতে চাই। এই মুহূর্তে ইনফ্লেশন কমানোটাই মোর ইম্পর্টেন্ট। এবং বাংলাদেশ ইজ নট দ্য অনলি কান্ট্রি, পৃথিবীর বেশিরভাগ দেশই টাইটার ইকোনমিক ইন্টারেস্ট রেট পলিসিতেই কিন্তু আছে। সেই ইনফ্লেশন কমানোটাকেই তার প্রাইমারি এজেন্ডা মনে করছে, ইভেন অ্যাট দ্য এক্সপেন্স অফ গ্রোথ। এখানে একটা ছোট্ট ডিটোর নিয়ে আরেকটা জিনিস জিজ্ঞেস করতে চাই। অন্য কান্ট্রিগুলা যদিও এই এনভায়রনমেন্টে থাকে, ওদের স্টক মার্কেট কিন্তু ডিক্লাইনিং এ নাই। হয়তোবা কোয়েশ্চেনটা মেবি একটু স্টুপিড হইতে পারে, কিন্তু আপনি আমাকে একটু বুঝায় বলবেন কেন এই দুইটা জিনিস একটু ডিসকানেক্টেড, বা ওয়েদার ইজ ডিসকানেক্টেড? বাংলাদেশের মার্কেটে একটা চিকেন অ্যান্ড এগ প্রবলেম হয়ে গেছে। আচ্ছা, চিকেন অ্যান্ড এগ প্রবলেমটা এরকম, মার্কেটে যদি অনেক বিনিয়োগকারী থাকে যারা রেগুলার মার্কেটে ইনভেস্ট করছে, তাহলে মার্কেটে কন্টিনিউয়াস নতুন ক্যাশ ঢুকছে। ওই ক্ষেত্রে মার্কেট বেশি ফল করবে না, স্টক প্রাইস ফল করবে না। এবং মার্কেট যদি ফল না করে তাহলে মার্কেট বাড়বে। মার্কেট ফ্ল্যাট কখনো থাকে না, আইদার ইট গোজ আপ অর ডাউন। মার্কেট যত বাড়বে তত আরো ইনভেস্টররা কনফিডেন্স পাবে। তো ইন্ডিয়ার ক্ষেত্রে যদি একটা এক্সাম্পল হিসেবে বলি, ইন্ডিয়ান মার্কেটে যেটা হয়েছে যে লাখ 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 ক্ষুদ্র বিনিয়োগকারীরা মাসে 1,000, 2,000, 3,000 টাকা করে করে মিউচুয়াল ফান্ডের থ্রুতে এভাবে ওভাবে ইনভেস্ট করছে। এবং ডোমেস্টিক ইনভেস্টর বেসটাও এত বড় যে গ্লোবাল ফরেনাররা যদি কোনো সময় এক্সিটও করে, ডোমেস্টিকরা কিনছে, তার মানে মার্কেট একটু ফল করলে কিছু বায়ার পেয়ে উঠে যাচ্ছে। সো ইন্ডিয়ান ইনভেস্টরদের সাথে আমি কয়েকদিন আগে গত বছর মুম্বাইতে গেছিলাম ওদের ইন্ডাস্ট্রিটা শিখতে, বুঝতে, জানতে। ওরা শিখলো কি? ওরা শিখলো যে মার্কেট পড়লেই কিনা উচিত, বিকজ ইট নেভার ফলস লং। যার কারণে এই ম্যাক্রো এনভায়রনমেন্টে ওর মার্কেট রেকর্ডের পর রেকর্ড, রেকর্ডের পর রেকর্ড, রেকর্ডের পর রেকর্ড ব্রেক করে গেল। আর এইখানে জর্জ সোরস নামে এক ভদ্রলোক আছে, একটা গ্রেট ইনভেস্টর, তার একটা পয়েন্ট আছে যে স্টক মার্কেটকে ইকোনমি ইম্প্যাক্ট করে আমরা জানি, রিফ্লেক্সিভ একটা রিলেশনশিপ আছে। অনেক সময় স্টক মার্কেট ভালো করলে ইট ইম্প্যাক্টস দ্য রিয়েল ইকোনমি অ্যাজ ওয়েল, বিকজ স্টক মার্কেটকে ইউজ করে ব্যবসা বাণিজ্যরা ক্যাপিটাল উঠায়। সো দের ইজ আ ডুয়েল, মানে ইটস কজালিটিটা বোথ সাইডের। এবং লোকাল ইনভেস্টাররা কিনলে ফরেন ইনভেস্টাররা আবার ঢুকে। সেম উইথ ইউএস, যেটা হলো যে ইউএস জিরো ইন্টারেস্ট রেট থেকে মেগা ইন্টারেস্ট রেট হাইক দিল। 22 সালে তার স্টক মার্কেট ফল করলো, কিন্তু 23 সালে রিকভার হয়ে গেল, বিকজ পিপল ওয়ার সো ইউজ টু ইনভেস্টিং ইন দ্য মার্কেট। হ্যাঁ, এটা আরও কিছু টেকনিক্যাল ব্যাপার ছিল ইউএস এর ক্ষেত্রে, যেখানে সে একদিক দিয়ে ইন্টারেস্ট রেট বাড়িয়েছে, বাট মানি সাপ্লাইকে খুব বেশি কন্ট্রাক্ট করায় নাই। তারা বিভিন্নভাবে সাপ্লাই অফ লিকুইডিটি একরকমের কন্টিনিউয়াস ছিল, যার ফলে মার্কেটটা ওইরকম সিগনিফিক্যান্ট ভাবে আসলে পড়ে নাই। হ্যাঁ, সো ওই দিক থেকে বাংলাদেশের স্টক মার্কেটটা ম্যাচুরিটির দিক থেকে বা গভর্নেন্সের দিক থেকে আমরা অনেক পিছিয়ে আছি। এটা একটা ম্যাস মার্কেট প্রোডাক্ট হিসেবে আমরা কিন্তু এখনো বানাতে পারি। এটা এখনো খুব খুব নিশ, অল্প কিছু লোক আমাদের স্টক মার্কেটে ইনভেস্ট করে।
এটা যদি একটু ম্যাস মার্কেট হতো তাহলে আমাদের মার্কেট বিহেভিয়ারটা ওদের মতো হতে পারতো। আমি যখনই কারোর সাথে স্টক মার্কেট নিয়ে 5 মিনিটের বেশি যদি কথা হয়, তারা বলে আচ্ছা দিন শেষে আমি আসলে আস্থা পাই না বা ট্রাস্ট পাই না, বিকজ বুঝি না কিভাবে কি হয়। হ্যাঁ, বাট আমি একটা কাউন্টার করি। কাউন্টারটা হচ্ছে সে বার্জার অথবা বিএটি অথবা গ্রামীণ ফোন, হু আর দ্য ওনার্স অফ দিস কোম্পানি? আমি বলে দিচ্ছি, বার্জার পেইন্টস এর গ্রুপ একটা কোম্পানি আছে কোন একটা দেশে, হয়তো ইন্ডিয়ায় বা কোনো জায়গায়, প্যারেন্ট কোম্পানি দ্যাট ওনস ইট। গ্রামীণ ফোনের ওনার টেলিনর, বিএটির ওনার হচ্ছে ইউকে বেসড রেলে। এরকম প্রত্যেকটা ভালো ভালো কোম্পানির একটা ওনার আছে। ওরা কি বাংলাদেশ ছেড়ে চলে গেছে? ওরা কি গত 20-25 বছর প্রফিট করে নাই? আমি যেটা বুঝাতে যাচ্ছি, একটা কোম্পানি স্টকে ইনভেস্ট করলাম, প্রাইস উঠানামা করছে একটা সময়, হ্যাঁ, ওইটা দেখে যদি আমি জাজ করি যে বিজনেসটা কি ভালো কি খারাপ, অথবা আমার ইনভেস্টমেন্টটা ভালো কি খারাপ, সেটা একরকম। এবং টেম্পোরারিলি প্রাইস অনেক বাড়তে পারে, অনেক ফলো করতে পারে। বাট যেই কোম্পানিগুলো জেনুইনলি মার্কেট লিডার্স, সে তার মার্কেটকে ডমিনেট করে। বার্জার পেইন্টস প্রায় 60% অফ মার্কেট শেয়ার, গ্রামীণ ফোন ইজ অলসো প্রবলি 40-50% অফ মার্কেট শেয়ার, হ্যাঁ, বিএটি প্রবলি 80% প্লাস অফ মার্কেট শেয়ার। এরকম অনেক এক্সাম্পল আছে। এবং সে ইয়ার আফটার ইয়ার প্রফিট করছে এবং আরওআই অনেক হাই, জেনারেলি গ্রোথ তো আছে আর্নিংসে, হ্যাঁ, এবং তাদের এখন ভ্যালুয়েশনও চিপ। ওর ইনভেস্টারটা যে প্যারেন্ট, ও যদি ভাবে যে এটা আসলে কোনো ইউজলেস, ও তো আর শেয়ার কেনা বেচা করে না। নিশ্চয়ই তার ইনভেস্টমেন্টের কোনো একটা ভ্যালু আছে, কোনো না কোনোভাবে সে পাচ্ছে। দেয়ার ইজ ভ্যালু অ্যাক্রুইং টু দ্য শেয়ার হোল্ডার্স। সো আমার পয়েন্টটা ছিল হচ্ছে কি, যে ওই ট্রেডার মেন্টালিটি থেকে সরে যদি আমি লং টার্ম ইনভেস্টার মেন্টালিটিতে যাই, আমি ভালো কোম্পানিতে ইনভেস্ট করবো, হ্যাঁ, 2-3-4-5 বছর হয়তো এটার কোনো প্রাইস মুভমেন্ট দিবে না, বাট লং টার্মে এটা ঠিকই আমাকে রিটার্ন জেনারেট করে দিবে, এবং লং টার্মে সে দিয়েছে। লাইক বার্জার টার্জার এগুলো হচ্ছে বাংলাদেশের অ্যানুয়াল অ্যাভারেজ রিটার্ন 25%-এর উপরে, হয়তো মাঝে মাঝে 30%ও ছিল। বিএটি, বার্জার, ইভেন গ্রামীণ ফোন, যদি গত 10-15 বছরের রিটার্ন হিস্ট্রিতে, ওই ক্ষেত্রে ইফ ইউ রিওয়ার ইউর ব্রেন, দেন দে ইজ আ কেস টু বি পেইড। বাট লজিকটা হচ্ছে যে ইনভেস্টমেন্টটা রাইট ভ্যালুয়েশনে করতে হবে এবং দীর্ঘমেয়াদী করতে হবে, এবং ডে টু ডে প্রাইস ফ্লাকচুয়েশন দেখা যাবে না। গট ইট। কি যেন একটা কোট ছিল, ইন দ্য শর্ট টার্ম ইটস আ ভোটিং মেশিন। ওয়ারেন বাফেট মনে হয় বলেছিল অ্যাবাউট দ্য স্টক মার্কেট, ইন দ্য শর্ট টার্ম ইটস আ ভোটিং মেশিন, ইন দ্য লং টার্ম ইটস আ ওয়েইং মেশিন. Okay, I want to switch gears a bit and maybe talk about the startup ecosystem. Apne last time on the show you mentioned some startup investments, Chal Dal, this, that, etc. And apni kichu general thoughts share করেছিলেন about the ecosystem. কিভাবে দেখছেন, কিভাবে বিবেচনা করেন, কোন স্টার্টআপে আদৌ ইনভেস্ট করবেন, etc. etc. But since then, I want to kind of check in with you. It's been almost 1 বছর I think হয়ে গেছে. How are you feeling? What new things have you uncovered? কিভাবে চিন্তা করছেন about startup ecosystem today in Bangladesh? একটু শেয়ার করতেন। আচ্ছা, গত 1 বছরের আমার ওই পর্যায়ের থেকে যে লার্নিংটা আমার হলো, ওটা হচ্ছে যে স্টার্টআপ ইকোসিস্টেমের জন্য অ্যাক্সেস টু ক্যাপিটাল ইজ অলমোস্ট মানে দ্য মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাক্টর। স্টার্টআপ ইকোসিস্টেমকে বা স্টার্টআপসদেরকে, তার মানে কি ফান্ডিং ক্যাপিটাল বলতে আমি ফান্ডিং মিন করছি, এটা খুব ক্রিটিক্যাল। কারণ এটা এই বিজনেসগুলো তো ট্রাই করবে ডিসরাপটিভ কিছু করার বা ফাস্ট গ্রোথ করার, ফান্ডিং ছাড়া গ্রোথ করতে আসবে। আর আমি এমন একটা কিছু করার চেষ্টা করছি যেটা আনপ্রুভেন বা আনটেস্টেড, বা ইভেন টেস্টেড হলেও হয়তো প্রফিটেবল হতে হলে একটা সার্টেন স্কিলে আমার যেতে হবে। তো বাংলাদেশের ক্ষেত্রে যেটা হয়েছে যে গত কয়েক বছর যেহেতু অর্থনৈতিক সিচুয়েশনটা খুব ভালো ছিল না, গ্লোবাল সিচুয়েশনটা খুব ভোলাটাইল ছিল। আর গ্লোবাল সিচুয়েশনটা কিন্তু শুধু এই যে ইন্টারেস্ট রেট অনেক বেড়েছে তা না, জিওপলিটিক্যাল অনেক চেঞ্জ কিন্তু গ্লোবালি হয়ে গেছে। এর মধ্যে রাশিয়ার সাথে ইউক্রেনের যুদ্ধ, এর মধ্যে ইসরায়েল প্যালেস্টাইন একটা ইস্যু আছে, জিওপলিটিক্স কিন্তু সিগনিফিক্যান্ট চেঞ্জ কিন্তু এর মধ্যে নিয়েছে। এগুলোর তো একটা রিপারকেশন আছে। সো বাংলাদেশ হিস্টোরিক্যালি আসলে ক্যাপিটাল অ্যাট্রাক্ট বা ফান্ডিং অ্যাট্রাক্ট করার দিকে অ্যাজ আ কান্ট্রি খুব ভালো আমরা ছিলাম না, এবং এইটার কিছু ক্লিয়ার ইমপ্লিকেশন আছে। এটার ইমপ্লিকেশনটা হচ্ছে যে যেই স্টার্টআপটা ইন্ডিয়ায় শুরু হচ্ছে এবং সে ভাবছে যে আমার কবে আমার হয়তো সেলফ সাস্টেনিং মোডে যেতে হবে, বাংলাদেশে একটা স্টার্টআপের তার আরও আগের চিন্তা করতে হবে যে আমি কবে সাস্টেনেবল মোডে যাব, বা ইন কেস আমি নেক্সট রাউন্ডটা ডিলে হলো আমার 2 বছর বা 1 বছর, আমি কিভাবে সার্ভাইভ করব। এইখান থেকে আমার একটা থট প্যাটার্ন চেঞ্জ হয়েছে যে উই আর দ্য মার্সি অফ গ্লোবাল ক্যাপিটাল ফ্লোস। যেহেতু লোকাল ইনভেস্টর বেসটা আমার এখনো তৈরি হয় নাই, আসলে হবেও না, এত ইজিলি হবে না। এটার সাথে যে থিঙ্কিং, আমার যেটা বড় রিয়েলাইজেশন হলো যে একটা স্টার্টআপ একটা প্রবলেম সলভ করে এই কনভিনিয়েন্সটা দিয়ে বা একটা ভ্যালু ক্রিয়েশন করে সে কিছু টাকা কামায়। এখন যদি
স্টার্টআপটা সাস্টেনেবল তখনই হবে ওর প্রোডাক্টটা আসলে মানুষের প্রবলেমটা যদি সলভ করে এবং কাস্টমার্স আর উইলিং টু পে ফর দ্যাট। তো যেইখানে এসে আমি একটা ফান্ডামেন্টাল চ্যালেঞ্জ দেখতে পাচ্ছি ওটা হচ্ছে গিয়ে আমার দেশের জনসংখ্যা 16, 17, 18 কোটি হতে পারে, বাট কতটুক জনসংখ্যা আসলে অ্যাফোর্ড করতে পারছে সার্টেন সার্ভিসেস। হ্যাঁ, এই ম্যাচটা কি এনাফ কিনা ফর ইউ টু রিচ স্কেল যেখানে তুমি এফিসিয়েন্সি দিয়ে ইউনিট ইকোনমিক্স ইমপ্রুভ করবা, নট প্রাইস হাইক দিয়ে। এইটা আসলে খুব বড় না হইতে পারে। সাথে আরেকটা সমস্যা যেটা ওটা হচ্ছে কালচারাল। ওটা হচ্ছে কি, সে ইউ হ্যাভ দ্য অ্যাবিলিটি টু পে বাট ইউ মে নট হ্যাভ দ্য উইলিংনেস টু পে। যে আই এম গিভিং ইউ সার্টেন কনভিনিয়েন্স, যার জন্য আমার একটা কস্ট আছে অ্যাজ আ স্টার্ট আপ, বাট ইউ আর থিঙ্কিং যে না আই ডোন্ট ওয়ান্ট টু পে ফর দ্যাট, ফ্রিতে দিলে নিব, ফ্রিতে না দিলে আমি নিব না। হ্যাঁ, দ্যাট ক্রিয়েটস আ বিট অফ আ প্রবলেম। সো এই জিনিসটা চেঞ্জ হবে ওভার টাইম অ্যাজ আমাদের পার ক্যাপিটাল ইনকাম বাড়বে, অ্যাফোর্ডেবিলিটি বাড়বে, এবং জেনারেশনাল চেঞ্জের সাথে সাথে আমার কিন্তু ওই যে অভ্যাস, হ্যাঁ ওই যে উইলিংনেস টু পে যেটা, সেটাও চেঞ্জ হবে। তখন আমি বুঝবো আচ্ছা আমার একটা স্টার্ট আপ যদি আমার একটা সার্ভিস যদি আমার 1 ঘন্টার দিনে বাঁচিয়ে দেয়, হ্যাঁ আমার ওই 1 ঘন্টার একটা হয়তো অপরচুনিটি কস্ট আছে। সে আমি একটা ফ্রিল্যান্সার, হয়তো আমি ঘন্টায় $10 কামাই বা $20 কামাই, ওই ঘন্টাটা আমি ওকে আমি 50 টাকা পে করলাম, বাট আমি ওই 1 ঘন্টা ইউজ করে 1000 টাকা কামালাম। তাহলে হোয়াট শুড আই ডু? আমার ওই সার্ভিসটা নেওয়া উচিত, আমি পে ফর দ্যাট। কারণ ইফ আই ডোন্ট পে ফর দ্যাট, ওই স্টার্ট আপটা বন্ধ হয়ে যাবে। এবং তখন আমার ওই লসটা চিন্তা করো যে 1000 টাকা যেটা আমি ঘন্টায় কামাচ্ছিলাম অ্যাজ আ ফ্রিল্যান্সার বাইরের কাজ করে, ওই 1000 টাকা আমি কামাবো না। আই উইল বি গোয়িং আউট টু আ মার্কেট অর ডুইং সামথিং মাইসেলফ। দিস ইজ দ্য লস। So এখানে ভাই মানে I completely agree with you. I think today people don't value their time, in Bangladesh. I think ওই জিনিসটা realizationটা সব startup-এরই হয়ে গেছে. What do you think the market size is for digital consumers বাংলাদেশে আসলে? Because BRTC I think 110 million পাবলিশ করে এরকম একটা নাম্বার যে people who are consumers of the internet, something like that. I might be getting that wrong. বাট আমাদের ফ্রেন্ড ওয়াইজ রিসেন্টলি একটা ডেইলি স্টারে ওপিনিয়ন বা কি লিখেছিল, ওখানে বেসিক্যালি আই থিঙ্ক এর কনক্লুশন ছিল দ্য মোর রিয়েলিস্টিক নাম্বার, হি লুকড অ্যাট বিকাশ, হি লুকড অ্যাট আ ফিউ আদার সার্ভিসেস, এই কনজিউমার বেসগুলা মেবি ক্লোজার টু 2 to 4 million বা 1 to 4 million, সামথিং লাইক দ্যাট ও এস্টিমেট করেছিল। অ্যান্ড দ্যাট ইজ হোয়াট হি থিঙ্কস ইজ দ্য ডিজিটাল কনজিউমার অফ বাংলাদেশ ইন 2024. But what do you think is your number, or how do you arrive at it? Actually, ওয়াইএস যে ডেপথে কাজটা করেছে আমার মনে হয় না আমরা কেউ বা আমিও নিউমেরিক্যালি অতটা চিন্তা করিনি। মানে তার সাথে আমার মাঝে মাঝে এটা নিয়ে কথা হয়েছিল, বাট সে যথেষ্ট সময় ব্যয় করেছে। আমার কাছে মনে হয় যে ওইটার থেকে আমি যে অনেক ইমপ্রুভ কিছু বলবো তা না, বাট ফিলোসফিক্যালি নিউমেরিক্যালি না গেলে কোয়ালিটেটিভলি আই ক্যান শেয়ার সামথিং। আমার যেটা মনে হয় যে নাম্বারটা আসলে ছোট, এটা একটা। কারণ শুধু টেকনোলজি অ্যাক্সেস ইজ নট দ্য প্রবলেম সলিউশন। হ্যাঁ, যে আমার কাছে এতজন স্মার্টফোন আছে, সে ডেটা ইউজ করে, দ্যাট এলোন ইজ নট দ্য সলিউশন। বিকজ তার অ্যাফোর্ডেবিলিটি থাকতে হবে টু স্পেন্ড, এবং তার উইলিংনেসও থাকতে হবে, দুটোটাই তার থাকতে হবে যে আই এম উইলিং টু পে। সো দ্য মোমেন্ট আমি এই দুটো লেয়ার অ্যাড করি, হয়তো সংখ্যাটা আরো কমে যেতে পারে। হ্যাঁ, সো ইফ ইউ ফর এক্সাম্পল লুক এট যে হয়তো দারাজে কয়জন অর্ডার করে বা চাল ডালে কয়জন অর্ডার করে, ওটা কিন্তু 1 to million না, ইটস আ মাচ 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 স্মলার নাম্বার। অ্যান্ড দ্য অ্যাডিশনাল কোয়েশ্চনটা হচ্ছে ওইটা যে ইভেন ইফ দে অর্ডার, আর দে পেইং দ্য প্রাইস that you need for your business to be sustainable? That is a bigger problem for me. So if you are paying 100 taka for a service that costs 200 taka for the seller of the service, then ওর কোনো না কোনো সময় তার কিন্তু ছোট করতে হবে। এবং আমরা তো দেখেছি যে ধরুন দারাজের ক্ষেত্রে বা সবগুলো স্টার্টআপের ক্ষেত্রে কিন্তু কিছু লে অফস বা স্কেল ডাউন করতে হয়েছে বাধ্য, কারণ ওই ইন্টারন্যাশনাল ক্যাপিটাল বা ফান্ডিং ওইভাবে অ্যাভেলেবল ছিল না। তো ওইটা একটা বিষয়। আরেকটা ব্যাপার হচ্ছে গিয়ে যেটা নিয়ে আমি চিন্তা করছিলাম যখন ওয়াইজের লেখাটা আমি পড়ছিলাম, হচ্ছে যে ওই ইফ ইউর প্রোডাক্ট মিটস অ্যান এসেনশিয়াল নেসেসিটি বা এবং ছোট টিকেট সাইজে অপারেট করতে পারে, দেন ইউ উইল হ্যাভ আ লার্জার টার্গেট মার্কেট। সো ইফ ইউ থিঙ্ক অফ এমএফএস লাইক বিকাশ বা ইভেন নগদ, এদের ক্ষেত্রে দে আর সার্ভিং আ অ্যাবসলিউট নেসেসিটি, যাদের কোনোদিন ব্যাংক অ্যাকাউন্ট হয়তো ছিল না, হ্যাঁ, বা কিছু সার্টেন কনভিনিয়েন্স দিচ্ছে, ইউ হ্যাভ আ প্রিটি লার্জ এনাফ মার্কেট। হ্যাঁ, আদারওয়াইজ ফর সাম আদার ক্যাটাগরিজ অফ সার্ভিস ওই ইটস ইভেন মোর নিশ, রাইট, সাম আদার ক্যাটাগরিজ হলে
ইভেন মোর নিশ। আর আরেকটা জিনিস আমার যদিও কোয়েশ্চেনটা ছিল না, ওটা আমার যেটা মনে হয়েছে যে অ্যাজ আ আগেন আমরা এখনো কিন্তু দেশ হিসেবে অত রিচ না, হ্যাঁ, আর ওই যে কালচারাল পার্টটা তো আমি বললামই। তো সেই ক্ষেত্রে এই যেই প্রোডাক্টগুলোতে ইউ ডোন্ট হ্যাভ টু চার্জ কাস্টমার্স ডিরেক্টলি, রাইট, ওইগুলো কিন্তু একটু ইজিয়ার। লাইক সোশ্যাল মিডিয়া আমি ফেসবুক ইউজ করছি, আই এম জাস্ট পেইং মাই ডেটা কস্ট হুইচ ইজ নট মাচ অ্যাটলিস্ট আমার জন্য। ওই ক্ষেত্রে ফেসবুক আমার থেকে অ্যাড রেভিনিউ দিয়ে মনিটাইজ করে ফেলছে, হ্যাঁ, ওর আমাকে আলাদা করে চার্জ করা লাগছে না। বাট একটা জিনিস আই হ্যাভ থট অ্যাবাউট দিস, এটা হচ্ছে কি ফেসবুক যদি আমেরিকায় স্টার্ট না হতো, সে যদি বাংলাদেশে শুরু হতো, ও কি সাস্টেনেবল হতো কি না, আই হ্যাভ আ ডাউট। কারণ ওর রেভিনিউ পার কাস্টমার ইন বাংলাদেশ কুড বি সো স্মল, it doesn't cover their costs. It's a very good possibility. I think most global companies or most software consumer technology companies, tara they view Bangladesh, India even as kind of a DAO farm বা মাও ফার্ম। এটা মানে হচ্ছে মান্থলি অ্যাক্টিভ ইউজার, ডেইলি অ্যাক্টিভ ইউজার, অনেক ইউজার টাকা দেয় না, একদমই টাকা পায় না, রেভিনিউ সোর্স নাই, বাট ওই যে ডেইলি অ্যাক্টিভ ইউজার কালেক্ট করা যায়। সো দের ইজ দ্যাট। এক্স্যাক্টলি। সো ওইটা অনলি ভায়াবল ছিল বিকজ ও স্টার্ট করেছে একটা প্রফিটেবল মার্কেটে, এন্ড দ্যাট প্রফিটেবল মার্কেটের প্রফিট ইজ বেসিক্যালি সাবসিডাইজিং দিস মার্কেট, এই গ্রোথটাকে ফুয়েল করতে হেল্প করছে। এনি নিউ ইনভেস্টমেন্টস স্টার্টআপসে? না, এর মধ্যে আর তেমন করা হয় নাই আর কি। আর ইউ লুকিং ফর এনিথিং? কোন সেক্টর আপনাকে এক্সাইট করে? না, আমি পার্সোনালি যেটা একটা স্টান্স চেঞ্জ হয়েছিল আমার, যে ডিসরাপটিভ স্টার্টআপটা আমার কাছে মনে হচ্ছিল যেগুলো ফাস্ট গ্রোয়িং, ফাস্ট ক্যাশ বার্নিং, ওইটা আমার পার্সোনালিটির সাথে আসলে যায় না। ইট টুক মি আ ওয়াইল টু রিয়েলাইজ দ্যাট আই ডোন্ট হ্যাভ দ্য অ্যাপেটাইট ফর দ্যাট। বাট শুধু অ্যাপেটাইটের বিষয় না, আমি একটা জায়গায় ইনভেস্ট করলে আই হ্যাভ টু অ্যাড ভ্যালু, রাইট? হ্যাঁ, সো আমার কাছে মনে হচ্ছে যে আই রিয়েলি কান্ট অ্যাড আ লট অফ ভ্যালু ইন দোজ সর্ট অফ কোম্পানিজ। এবং ইউ উইল সি যে অনেক সময় যেটা হয়, যারা ওইরকম একটা ফাস্ট গ্রোয়িং স্টার্টআপে কাজ করে আসলে, তুমি কাজ করে আসছো, হ্যাঁ, তোমার জন্য ওই ভ্যালু এডিশনের স্কোপটা অনেক বেশি কম্পেয়ার টু সামওয়ান লাইক মি, যে কিনা ম্যানেজমেন্টে কোম্পানিতে কম ছিলাম, আমি হচ্ছে কি এক্সটার্নাল ইনভেস্টর। সো আমার যেই জায়গাটা আই ওয়ান্ট টু প্লে বা আই ওয়ান্ট টু অবজার্ভ হচ্ছে কি ওভার টাইম, ওটা হচ্ছে যে আই ওয়ান্ট টু ফোকাস অন মোর কনভেনশনাল বিজনেসেস, অ্যান্ড সেগুলোতে ইনভেস্ট করে এসএমই টাইপ ব্যবসা যেগুলো, সেগুলোতে ইনভেস্ট করে আই উড ট্রাই টু যে এখান থেকে আমি যদি কোনো ভ্যালু এক্সট্রাক্ট করতে পারি বা এক্সিট অপরচুনিটি রুট করতে পারি, মানে আমার ফিউচার ইনভেস্টমেন্ট হলে আমি ওই সাইডটাই দেখতাম। গট ইট। না, পার্সোনালি পাঠাওয়ের একদম শুরুর থেকে এবং at the time that I stopped working there around 2022 শেষে or 23, massive change কিন্তু, because 2018 it was more about gaining market share, there was a lot of cash burn and এই competitionটা was fierce. এবং ওই সময় I can only speak for myself, I felt যে we were kind of adapting বেস্ট প্র্যাকটিসেস যেটা গ্লোবালি সিলিকন ভ্যালিতে অন্য মার্কেটে যেগুলো জিনিস প্রিচ করা হচ্ছিল, রাইট? ফাস্ট গ্রোথ এট অল কস্ট, উইনার টেকস অল, এরকম একটা মার্কেট। বাট লুকিং ব্যাক, বাই দ্য টাইম ইন 2023 or বিফোর দ্যাট, আমরা যখন প্রফিটেবিলিটির দিকে রিচ করেছি, অ্যান্ড ফর দ্য লাস্ট ফিউ ইয়ার্স আমরা প্রফিটেবল, পাঠাও প্রফিটেবল, ওই জিনিসটা কিন্তু এখনো মানে গ্লোবালি এখন এটা ইজ আ কনসার্ন। বাট আমরা যদি একই প্র্যাকটিস ফলো করতাম, উই উড নেভার রিচ হিয়ার। অ্যান্ড সো বাংলাদেশের মার্কেটটা, স্টার্টআপ মার্কেটটা যে একটা তফাৎ আছে কম্পেয়ার টু দ্য গ্লোবাল স্টার্টআপ মার্কেট, এটা আই ফিল লাইক বিকজ পাঠা ওয়াজ ওয়ান অফ দ্য ফার্স্ট অর I think one of the first consumer startups in Bangladesh যেটা went at scale, আমাদের এটা থেকে শিখতে হয়েছে। এই থেকে শেখাটা, it was painful, but now, and thankfully, it has not been a fatal lesson, we have lived to tell that story আর কি। Anyway, changing gears a bit, আপনি কিছু লিঙ্কডইনে predictions share করেছিলেন, right? You shared some prediction. Well, actually, I want to ask you two questions. One is various asset class কিভাবে পারফর্ম করেছে লাস্ট ইয়ার, এটা নিয়ে আপনি শেয়ার করেছিলেন। এটার যদি একটা কুইক রিক্যাপ দিতে পারতেন, যাতে আমরা সবাই অন দ্য সেম পেজ থাকতাম। ইউএসডি, গোল্ড, এগুলো নিয়ে আপনি আমাদেরকে শেয়ার করেছিলেন, এন্ড দেন আইল মুভ টু দ্য সেকেন্ড কোয়েশ্চেন। এটা আগে বল। বেসিক্যালি 2023-এ আমরা দেখলাম গোল্ড বেস্ট পারফর্মিং ছিল, প্রায় 26% রিটার্ন দিয়েছে এক বছরে। হ্যাঁ, এখানে আমি ট্রানজাকশন কস্ট হিসাব করছি না, জাস্ট যে ইফ ইউ হ্যাড গোল্ড বছরের শুরু থেকে শেষে। এর পরেরটা ছিল হচ্ছে কি ইউএস ডলার, ওই পিরিয়ডে 13%-এর মতো রিটার্ন ছিল। থার্ড ক্যাটাগরিতে আমি আসলে ল্যান্ড রেখেছিলাম, কারণ যদিও ল্যান্ডের কোনো ইন্ডেক্স আসলে নাই, বাট আমার অ্যানেকডোটালি আমি মানুষজনের সাথে কথা বলে যেটা মনে হচ্ছিল যে এটা থার্ড পজিশনে চলে আসে আর কি। ইফ ইউ হ্যাড টু গেস কিরকম রিটার্ন ছিল? আমার মনে হয় হাই সিঙ্গেল ডিজিটস হতে পারে, কারণ একটা জিনিস খেয়াল রাখতে হবে, আগেন
কিছু কিছু পার্ট অনেক বেশি বেড়েছে, কিছু কিছু পার্ট কম বেড়েছে। অন অ্যান অ্যাভারেজ কত? অন অ্যান অ্যাভারেজ আমার কাছে মনে হয় হাই সিঙ্গেল ডিজিট, পুরো আমি ব্রডার ল্যান্ড ক্যাটাগরি চিন্তা করলে। আমি আপনাকে একটু ডিস্টার্ব করি এটা নিয়ে। 2024 সালে বসে আপনার যদি মনে হয় যে কোথায় অপরচুনিটি আছে, এরকম একটা ব্রডলি 2-3টা জায়গা আপনি ল্যান্ড ওয়াইজ আর কি কিভাবে চিন্তা করবেন, বা কোনো আইডিয়া আছেন কি স্পেসিফিক? অ্যাকচুয়ালি 24-এর কথা আমারই হচ্ছে গিয়ে, আমি হলে 24 আমি ল্যান্ডে যেতামই না। হ্যাঁ, কারণ আমার কাছে মনে হয়েছে কি যে যেভাবে আমি চিন্তা করি, যদিও হয়তো রিয়ালিটিতে ডিফারেন্স হইতে পারে, চিন্তা করি যে জমির কাজটা কি, জমির কাজ অ্যাপার্ট ফ্রম ব্ল্যাক মানি হোয়াইটেনিং, এটা ছাড়া একটা তো প্রোডাক্টিভ কাজ থাকতে হবে। জমির কাজ হচ্ছে কি ওই জমিটা থেকে কিছু একটা আইদার এগ্রি আউটপুট হবে, অথবা বিল্ডিং উঠে ভাড়া হবে, বা কিছু না কিছু হবে। এখন থিঙ্ক অফ দ্য ম্যাক্রো এনভায়রনমেন্ট, যেখানে ইকোনমি স্লোয়িং ডাউন, এই অবস্থায় রেন্ট তো বাড়বে না, কমার্শিয়াল রেন্ট শুড নট গো আপ, রাদার ইট ক্যান ফল। রেসিডেন্সিয়াল রেন্টেও তাই। ইনফ্যাক্ট আমি রিসেন্টলি রেন্ট চেক করছিলাম ধানমন্ডির সাইডে, আমার মনে হয় রেন্ট হ্যাজ বিন ফলিং অ্যাকচুয়ালি ধানমন্ডির সাইডে। অন্যান্য সাইডে একটু ডিফারেন্ট হতে পারে, বাট জেনারেলি ইটস নট গ্রোয়িং। তো প্লাস হচ্ছে ইন্টারেস্ট রেটস হ্যাভ গন আপ। তার মানে ইফ ইউ আর আ ফ্ল্যাট পারচেজার, হ্যাঁ, কনস্ট্রাকশন কস্ট বেড়ে গেছে ডেপ্রিসিয়েশনের কারণে, লেবার কস্ট বেড়ে গেছে, ফ্ল্যাটের দাম কস্টের দিক থেকে বেড়ে গেছে। বাট ইফ ইউ ওয়ান্ট টু বাই দ্যাট হাউস, কস্ট যেরকম ওদিকে বেড়েছে, ইন্টারেস্ট রেটও বেড়েছে। এখন আর ইকুয়েশন আর মিলছে না। কার জন্য মিলছে না? অ্যাভারেজ পার্সনের জন্য মিলছে না। অ্যাভারেজ যে স্যালারিড ইনকাম, হাজব্যান্ড ওয়াইফ চাকরি করে বা হাজব্যান্ড চাকরি করে বা তার একটা ব্যবসা আছে, তার জন্য এই ইকুয়েশনটা আর মিলছে না যে এত কস্ট দাম বেড়ে গেছে আর লেন্ডিং রেটটা এত বেড়ে গেছে। একদম প্রিমিয়াম সেগমেন্টে যারা হচ্ছে ওই বললাম ব্ল্যাক মানি হোয়াইটেনিং, তাদের সেগমেন্টটা ডিফারেন্ট। তাদের সেগমেন্টটা, তাদের মেইন পারপাস হচ্ছে টাকা ডাম্প করা। বাট পুরা দেশের অর্থনীতি কিন্তু ওটার কারণে মুভ করবে না, পুরা দেশের অ্যাভারেজের সাথে মুভ করবে। সো ওই কারণে আমি আসলে জেনারেলি ওই ল্যান্ডের সাইডটাই আই উড থিঙ্ক যে 2024-এ আমি হয়তো অ্যাভয়েডই করতাম আর কি। বাট হিস্টোরিক্যালি বাংলাদেশে যেটা দেখা গেছে যে ল্যান্ড প্রাইস বাড়ে কখন, ওটা হচ্ছে যে কানেক্টিভিটি ইমপ্রুভমেন্ট প্লেস আ হিউজ রোল। লাইক পদ্মার ব্রিজ যখন হয়ে যাচ্ছে, তখন পদ্মার ব্রিজের ওই পারে জমির দাম বেড়ে যাবে, এবং পূর্বাচলের সাইডে জমির দাম বাড়ছে কন্টিনিউয়াসলি, কারণ আমরা জানি যে ইটস আ প্ল্যান্ড সিটি, এবং ওখানে 300 ফিট ওয়াইডের রাস্তা হচ্ছে, বড় ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট হচ্ছে এটা। সো ওয়ান অফ দ্য ট্রিক্স হচ্ছে গিয়ে যে কয়েকটা ওয়ে আছে। একটা হচ্ছে যে ইউ বি অন টপ অফ দ্য কার্ভ ইন আন্ডারস্ট্যান্ডিং বাংলাদেশের কানেক্টিভিটিগুলো কোথায় ইমপ্রুভ করবে, ম্যাপ আউট ডিফারেন্ট লোকেশনস এন্ড সি যে রিলেটিভলি কোথায় চিপার। এটা হচ্ছে একটা ওয়ে। আরেকটা ওয়ে হতে পারে হচ্ছে গিয়ে যে এখন যেহেতু অর্থনৈতিক স্ট্রেস আছে, দেয়ার উইল বি আ লট অফ অ্যাসেটস বিং অন দ্য মার্কেট ফর সেল। সো ইউ বেসিক্যালি মেক দ্য মানি বাই বাইং বিলো ফেয়ার ভ্যালু। যার আর্জেন্ট টাকা লাগবে কোন একটা কারণে, বললাম না ব্যবসায় টাকা লাগছে, ফ্ল্যাট বেচে সে ব্যবসা দিল, ইউ ক্যান গো অ্যান্ড সে যে আই ওয়ান্ট টু বাই ইট, ক্যাশ পে করে দিব, কিন্তু গিভ মি আ ডিসকাউন্ট, কারণ নাহলে ওর সেল হবে না। So you make the money on the purchase. That's like value investing. So that's option number 2. Well, these are some methods you can sort of use, okay? Okay, got it. Sorry, I interrupted you. So আপনি বলেছেন you talked about gold, you talked about USD, you talked about land and flats. আর তারপরে দুটো ছিল স্টক মার্কেট, গত বছর 3% মতো টোটাল রিটার্ন দিয়েছিল। আর এটা একটু মিসলিডিং, কারণ ফ্লোর প্রাইস ছিল, ফ্লোর না থাকলে হয়তো আগেই একটু ডিক্লাইন ছিল। আর লাস্টে ছিল হচ্ছে গিয়ে ট্রেজারি সিকিউরিটি। সো আমরা যেটা দেখলাম যে যেহেতু গত বছর ইন্টারেস্ট রেট বাড়ছিল, ট্রেজারি বন্ড বিল কিনলে রিভ্যালুয়েশন লস হতো আর কি। সো ওদের রিটার্নটা 2%-এর মতো ছিল। এখন 24-এ আমি যে প্রেডিকশনটা করেছি যে সব থেকে বেস্ট অ্যাসেট অপশন হচ্ছে গিয়ে ট্রেজারি বিল বন্ডস, আমার কাছে মনে হচ্ছিল যে গোয়িং ফরওয়ার্ড এইটা যেই রেটে চলে আসছে, স্পেসিফিক্যালি আমি যে সময় লিখেছিলাম তখন লং টেনার অলমোস্ট 12%-এ চলে আসছিল, আমার মনে হচ্ছিল যে দ্যাট কুড বি আ ভেরি গুড ইনভেস্টমেন্ট। আই মেনশন গোল্ড অ্যাজ নাম্বার 2। আমি বলছিলাম যে গোল্ডটা একটা ওয়াইল্ড কার্ড থাকতে পারে। তো যদিও আমি বুঝি নাই, তারপর থেকে আসলে গোল্ডের দামটা বেড়ে গেছিল, বাট ওটা আমার প্রেডিকশনে বাড়ে নাই। যেটা হয়েছে যে চায়না হ্যাজ বিন পারচেজিং ম্যাসিভ অ্যামাউন্ট অফ গোল্ড অ্যান্ড দে হ্যাভ বিন ডাম্পিং US ডলার আর কি, বেসিক্যালি US ট্রেজারিজ বিক্রি করে সে গোল্ডে মুভ করছে। সো গোল্ডের এখন রেকর্ড হাইক হয়ে গেছে। তো আমার গোল্ডটা আমি সেকেন্ড ক্যাটাগরিতে দিয়েছিলাম, কারণ গোল্ড কিনলে যেটা হয় যে ইউ গেট দ্য বেনিফিট অফ দ্য গোল্ড প্রাইস অ্যাপ্রিসিয়েশন প্লাস কারেন্সি ডেপ্রিসিয়েশন, দুইটা ডাবল বেনিফিট হচ্ছে একসাথে। বাট জেনারেলি লং টার্মে গোল্ড কিন্তু খুব ভালো ইনভেস্টমেন্ট না। গোল্ড অ্যাজ আ লং টার্ম ইনভেস্টমেন্ট জেনারেলি ভালো না, বাট এই পিরিয়ডের জন্য ইটস গুড। সো এই জন্য আমি নাম্বার 2-তে ছিল। আই মেনশন আই থিঙ্ক স্টক অ্যাজ আ ওয়াইল্ড কার্ড, যে স্টক মার্কেটও হয়তো ভালো করলেও করতে পারে। রিজনটা ছিল যে ভ্যালুয়েশনস অনেক চিপ,
বাট ওই পয়েন্ট থেকে স্টক আরো ফল করেছে। এখন ইফ আই রিরোট দিস, হয়তো আমি স্টককে আরো লোয়ার ডাউন দ্য র্যাঙ্কিং এ রাখতাম অ্যাজ আ ফর দিস ইয়ার। নেক্সট ইয়ার ডিফারেন্ট কেস। আর প্রপার্টি মার্কেটটাকে আমি আর কি প্রবলি লোয়েস্ট র্যাঙ্কিং দিয়েছিলাম, যে আমার কাছে মনে হচ্ছিল যে অ্যাপার্টমেন্ট এখন কিনাটা আসলে অ্যাজ এন ইনভেস্টমেন্ট নট দ্য বেস্ট পসিবল ইনভেস্টমেন্ট অ্যাট অল। ডিম্যান্ড উইল ড্রপ অ্যান্ড আই থিঙ্ক যে ওটার সাথে ল্যান্ড প্রাইসেসেরও শুড গেট ইম্প্যাক্টেড। Makes sense. Well, last question. Almost 15-16 years you've been in investing, finance, a career ta apnar cholche. What are some of the mistakes ei 15 bochor pore that you would consider learnings, mistakes, however you want to talk about? বুঝছি, আমি আসলে কোয়েশ্চেনটাকে 15 বছরের কথা না বলি, কারণ আমার কাছে মনে হয় আমরা যারা ক্যাপিটাল মার্কেটে বা ফাইন্যান্সিয়াল সেক্টরে আছি, প্রথম 5-7 বছর আসলে অনেক একটা মানে ইউ হ্যাভ টু লার্ন, কিপ অন লার্নিং, ইউ মেক মিস্টেকস। হ্যাঁ, ওই মিস্টেক আর পরের দিকের মিস্টেকের মধ্যে অনেক তফাৎ আছে। সো ওইখানে ফার্স্টের দিকে ভুল হবে, এটাই রাইট। ফার্স্টের দিকে যদি কেউ অনেক ভালোও করে, ইট কুড বি আ ফেয়ার বিট অফ লাক অ্যাজ ওয়েল। বাট যখন আমার 14-15 বছরের এক্সপিরিয়েন্স হয়ে গেছে, তখন জিনিসটা কিন্তু ডিফারেন্ট। আমি যদি স্পেসিফিক্যালি গত 1-1.5 বছরের কথা বলি, একটা অলরেডি চলে আসছে। ধরো স্টার্ট আপের ব্যাপারে আমি অ্যাড্রেসেবল মার্কেটটা নিয়ে ইনডেপথ স্টাডি করি নাই, এবং ইউনিট ইকোনমিক্স নিয়ে ইনডেপথ স্টাডি করি নাই, যে এখানে উইথাউট ক্যাপিটাল এটাকে সেলফ সাস্টেনিং করাটা যে কতটা ডিফিকাল্ট হবে একটা স্টার্ট আপের, আই হ্যাভেন্ট থট দ্যাট থ্রু ওয়েল। এখন মানুষ শিখে, ভুল করেই শিখে, সো হয়তো ওইখান থেকেই আমার হয়তো কিছু লার্নিং আসছে। সো নেক্সট ইনভেস্টমেন্ট করার আগে আমি আরো ক্লিয়ারলি চিন্তা করব। আরেকটা যেটা হয়েছে যে গত 1 বছরের মধ্যেও কিন্তু আমি বিভিন্ন জায়গায় তোমার সাথে বা বিভিন্ন টক শোতে গিয়ে হয়তো অর্থনীতি নিয়ে কথা বলেছিলাম। ওইখানে আমার যেটা মনে হয় যে ওই অ্যানালিসিসগুলোর মধ্যে কিছু জিনিস হয়তো আমি মিস করেছি। ওকে, হ্যাঁ, মানে আমি যতটা অপটিমিস্টিক ছিলাম ততটা অপটিমিস্টিক হওয়ার আসলে স্কোপ ছিল না। ওকে, আমার মনে হয়েছিল যে এই অ্যাডজাস্টমেন্টটা, ইকোনমিকটা একটা পেইড আসলে ইউ টেক কারেক্টিভ অ্যাকশন, কারেক্টিভ অ্যাকশন নিয়ে ইভেন্চুয়ালি ইট টার্নস অ্যারাউন্ড। হ্যাঁ, জিনিসটা হচ্ছে যে কতটুকু কারেক্টিভ অ্যাকশন নিতে হবে, এটাকে আমি আন্ডার এস্টিমেট করেছি। And I also underestimated back then যে কারেক্টিভ অ্যাকশন নেওয়ার পর পলিসিগতভাবে there's a time lag before these things start to work. এটা কি ভাই 6-9 ইন্টারেস্ট রেট ওইটা নিয়ে বলতেছেন? 6-9 ইন্টারেস্ট রেট, আমার কারেন্সি অ্যাডজাস্টমেন্ট করা, কতটুকু অ্যাডজাস্টমেন্ট করতে হবে। কারেন্সি অ্যাডজাস্টমেন্ট আসলে আমি লিঙ্কডইনে আগেই লিখেছিলাম, কারেন্সিটা মোটামুটি এখন পর্যন্ত আমার ফোরকাস্টের সাথে আছে। হ্যাঁ, কিন্তু ইন্টারেস্ট রেট কতটুকু বাড়াতে হবে সেটা আমি কিছুটা আন্ডার এস্টিমেট করেছি। হ্যাঁ, এবং এটা বাড়ানোর পর কতদিন পরে ইনফ্লেশন ফল করা শুরু করবে, এখানেও আই থট যে আই ওয়াজ টু অপটিমিস্টিক। সো আরেকটা বিষয় হচ্ছে গিয়ে যে ওই শুধু তো এটা না, প্রত্যেকটা অ্যাজাম্পশনের সাথে মানে একটা ধরনের ফোরকাস্ট করি, কিছু আদার অ্যাজাম্পশনস টাইড আছে। ফর এক্সাম্পল সেকেন্ড অর্ডার এফেক্টস। সেকেন্ড অর্ডার এফেক্টস শুধু না, লাইক আমি যখন প্রেডিকশনগুলো বলছি, আন্ডারলাইং অ্যাজাম্পশনস, হ্যাঁ আন্ডারলাইং অ্যাজাম্পশনসগুলো আমি যখন বলছি, ইট অ্যাজিউমস নো গ্লোবাল জিওপলিটিক্যাল বিগ ইভেন্ট। বাট এখন যদি আসলে একটা মিডল ইস্টে একটা ওয়ার লেগে যায়, তাহলে তো এই ফোরকাস্ট কাজ করবে না। অথবা আমার দেশের ইন্টারনাল যদি কোনো বড় আদার শিফট হয়, হ্যাঁ, সো এইগুলোকে আসলে কোয়ান্টিফাইবল না, অ্যান্ড ইউ ক্যানট ব্রিং দেম ইন ইউর প্রেডিকশন। ইউ ক্যান অনলি সে যে আমার ফোরকাস্ট যে আমি করছি, আমার ফোরকাস্টগুলো কি, 4টা ফোরকাস্ট কুইকলি বলি, যে গ্রোথ উইল ফল, ইন্টারেস্ট রেট উইল রিমেইন হাই ফর সাম টাইম বাট ইভেন্চুয়ালি শুড স্টার্ট ফলিং অ্যাজ ইনফ্লেশন ফলস, ইনফ্লেশন শুড ফল, অ্যান্ড কারেন্সি আই ফিল হ্যাজ মোরলি স্ট্যাবিলাইজড। এই প্রেডিকশনগুলোর সাথে যে অ্যাজাম্পশনগুলো আছে, হ্যাঁ, ইফ দোজ অ্যাজাম্পশনস চেঞ্জ, বিগ অ্যাজাম্পশনস চেঞ্জ, জিওপলিটিক্স বলছি বা দেশের সিস্টেমিক কোনো ইভেন্ট, হ্যাঁ, তাহলে আমার ফোরকাস্টও কিন্তু চেঞ্জ হয়ে যাবে। সো যাই হোক, গোয়িং ব্যাক টু দ্য প্রবলেম মিস্টেক পার্ট, আমার কাছে মনে হয় যে আই আন্ডার এস্টিমেটেড যে ওয়ান, হাউ মাচ কারেক্টিভ অ্যাকশন ইজ রিকোয়ার্ড অ্যান্ড হাউ লং ইট উইল টেক ফর দ্য ইকোনমি টু কারেক্ট ইটসেলফ। এই দুটা কিন্তু আমি আন্ডার এস্টিমেট করেছি। বুঝছি, গট ইট। Bhaiya, thank you for being so reflective and honest and transparent about, আপনার whole workings, and also for sharing learnings. আমরা অনেক কিছু শিখি from all, আমি personally বলি, আমি অনেক কিছু শিখি from every one of our conversations, and I look forward to the next one, inshallah. Till then, thank you, and thank you for giving us so much time.